এই যে পার্ট 1 এমআরসিওজি, এখান থেকে আপনার মোটামুটি 15 to 20 কোশ্চেন আসে। হ্যাঁ, 15 to 20 কোশ্চেন আসে বেসিক্যালি আপনার রিলেটেড কোশ্চেন। যেমন ধরেন এই যে কন্ট্রাসেপটিভ কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, গত ক্লাসে আমরা অনেক ভালো মতো পড়েছি না কন্ট্রাসেপশন? শুধু শুনি না কেন? এটা কি আমি জানি। সাউন্ড অনেক এটা হচ্ছে আপনার ডিভাইসে বোধহয় সমস্যা আছে, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকবার একটু বের হয়ে আবার একটু এন্ট্রি করেন আপু। আরেকবার একটু এন্ট্রি করেন, হ্যাঁ? ঠিক আছে, একটু হচ্ছে গিয়ে ইয়ে করেন, বের হয়ে যান, বের হয়ে আবার হচ্ছে এন্ট্রি করেন। ঠিক আছে, বাকি সবাই শুনতে পাচ্ছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম আর কি, এটার সাথে রিলেটেড কোশ্চেনগুলো আছে। রিলেটেড কোশ্চেন কিরকম? রিলেটেড কোশ্চেনগুলো হচ্ছে কি আপনার, যেমন আমরা কন্ট্রাসেপটিভ পড়েছি, কন্ট্রাসেপটিভ যেমন ফার্মাকোলজিতে আসে, সেরকম হচ্ছে কি আপনার কন্ট্রাসেপটিভ আপনার হচ্ছে কি এই যে ফিটোমেটানল থেকেও আসবে। ওই রিলেটেড কোশ্চেন দিবে। ঠিক আছে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সেম, আমরা গত ক্লাসে ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পড়েছি, ইউপিস্টল অ্যাসিডেট, তারপর হচ্ছে কি আপনার লেভোনর্জেস্টন, ইউপিস্টল এগুলো আমরা পড়েছি। ওটা হচ্ছে কোনটা কতক্ষণ পরে যদি ভমিটিং হয়ে যায় আমরা কখন হচ্ছে কি আবার রিপিট করব, কত ঘন্টার মধ্যে রিপিট করব, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসে। হ্যাঁ, এইগুলাই হচ্ছে কি বারবার ঘুরে ফিরে আসে এবং এখান থেকে কোশ্চেন অনেক রিপিট হয়। এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আপনার একটা মানে সামারাইজ অফ পার্ট 2। পার্ট 2 এ আপনার হচ্ছে কি অনেক গাইডলাইন পড়তে হয়, এগুলো আসলে হচ্ছে গাইডলাইনেরই অংশ। হ্যাঁ, এই যে অ্যামনিওসেন্টেসিস বলতেছি আমরা, অ্যামনিওসেন্টেসিস হচ্ছে কি একটা ডিটিজি গাইডলাইন। ডিটিজি মানে হচ্ছে গ্রিন টপ গাইডলাইন, যেটা আপনি ইনশাআল্লাহ পার্ট 1 পাস করার পর যখন পার্ট 2 দিবেন, প্রত্যেকটা লাইন আপনার হচ্ছে আয়ত্তে থাকতে হবে। ঠিক আছে, কিন্তু পার্ট 1 এর জন্য এত ডিটেইলস লাগে না। পার্ট 1 এর জন্য বেসিক্যালি হচ্ছে কি আপনার কজ গুলো পড়ায়, তারপর হচ্ছে কি আপনার ট্রিটমেন্ট আমাদের পার্ট 1 এ খুব একটা লাগে না। পার্ট 1 যেহেতু বেসিক, পার্ট 2 তে হচ্ছে এটা পুরো এন্টায়ার সবকিছু আপনার হচ্ছে এলাবোরেটলি জানতে হয়। এখানে জাস্ট হচ্ছে কি একটা বেসিক, যে আপনি সম্পর্কে একটু জানেন যে অ্যামনিওসেন্টেসিসটা কি, কখন করা হয়, হ্যাঁ, কেন করা হয়, দ্যাটস ইট। কিন্তু কত সপ্তাহে করবেন আপনি, বা করলে কি হবে, না করলে কি হবে, এত ডিটেইলসে যাইতে হয় না। তারপর ধরেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কাদেরকে আমরা করি, মেইনলি হচ্ছে মেনোপজাল ওমেনদের করি। সাবসাইড কি পোস্টমেনোপজাল সিম্পটমস গুলোর জন্য আমরা, বা হচ্ছে কি আপনার যে হট ফ্লাশিং হয় এগুলোর জন্য করি আমরা, এগুলো প্রিভেন্ট করার জন্য করি। কিন্তু কোন কোন হরমোন দেই, কত ডোজ দেই, এগুলো আমাদের এখন জানতে হবে না। ঠিক আছে, তো এরকমই আপনার ডিটেইলস। তারপরে যে এপিলেপসি আমরা পড়েছি, এপিলেপসি আমরা ফার্মাকোলজিতে পুরোটাই পড়েছি, সো দ্যাট আপনাদের ক্যাচ করতে সুবিধা হবে। এপিলেপসিতে দেখি আমরা পড়ি যে কোন কোন ড্রাগসগুলো দেয়, কোনটা কি করে। কিন্তু সেকেন্ড পার্টে গিয়ে আপনার কি করতে হবে, সেকেন্ড পার্টে ড্রাগের সাথে প্রত্যেকটা পার্সেন্টেজ করতে হবে, যে লিঙ্গাল টিউব ডিফেক্ট কত পার্সেন্ট হয়, ক্লেট স্লিপ কত পার্সেন্ট হয়, ক্লেট প্যালেট কত পার্সেন্ট হয়, এরকম পার্সেন্টেজ ওয়াইজ পড়তে হবে। কত ডোজ আপনি দিবেন, কত ডোজ পর্যন্ত আপনি ক্লিয়ার করবেন, কত ডোজে রিকমেন্ড করবেন, সবাই একটু মাইন্ডটা মিউট করে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে? এই টাইপের কোশ্চেনগুলাই হচ্ছে গিয়ে আপনার এখানে আসে, যে এত ডিটেইলস এগুলো পড়তে হবে না, জাস্ট কিছু কিছু জানতে হবে। আপনার গাইডলাইন সম্পর্কে একটা জাস্ট একটা মিনিমাম একটা ধারণা রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা শুরু করে দিব হচ্ছে লেকচার 1 থেকে। লেকচার 1 এ আমাদের কতগুলো টপিকস আছে, এখান থেকে আমরা শুরু করে দেব। হ্যাঁ, আমরা শুরু করে দেই ফার্স্ট হচ্ছে ডিসমেনোরিয়া দিয়ে। ডিসমেনোরিয়া কি কারো মনে আছে? সবাই আমরা জানি না ডিসমেনোরিয়া কি, হোয়াট ইজ ডিসমেনোরিয়া? পেইনফুল গেস্টেশন, ভেরি ওয়েল ডান। তাহলে ডিসমেনোরিয়া আমাদের কতগুলো টার্ম আছে, হচ্ছে মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিজিউরিয়া, ডিসিজিয়া, ডিসপ্যারোনিয়া। ঠিক আছে, অনেকগুলো টার্ম আছে। তো এর মধ্যে ডিসমেনোরিয়াটা কি? ডিসমেনোরিয়া হচ্ছে কি এক্সেসিভ পেইন ডিউরিং মেনস্ট্রুয়াল পিরিয়ড। আকালে কোনো কথা জিজ্ঞেস করবেন না, বলুন। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ডিসমেনোরিয়াটা হচ্ছে নুসরাত আপু আপনার মাইকটা একটু মিউট করেন প্লিজ। মাইকটা একটু মিউট করবেন। Dysmenorrhea হচ্ছে characterized by excessive pain during menstrual period. It is traditionally divided into primary and secondary dysmenorrhea. ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ডিসমেনোরিয়ার ডেফিনিশনটা। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে কি আপনার পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ, এই যে আবার চলে গেছে, হোয়াট ইজ ডিসমেনোরিয়া। হ্যাঁ, আরে বাবা তাড়াতাড়ি দাও। নুসরাত আপু আপনার মাইকটা একটু মিউট করে দেন প্লিজ।
বলতেছিলাম তাহলে ডিসমেনোরিয়াটা হচ্ছে কি প্রাইমারি এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে এটা ডিভাইডেড করা হয়েছে সো ডিসমেনোরিয়া ইজ নাথিং বাট এক্সেসিভ পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন পিরিয়ড হ্যাঁ দুটা ভাগে ভাগ হয় এটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া এখন প্রাইমারি ডিসমেনোরিয়া আমি কখন বলবো প্রাইমারি ডিসমেনোরিয়াতে বেসিক্যালি কোনো আন্ডারলাইন পেলভিক প্যাথোলজি নাই কারণ হচ্ছে কি ব্যথাটা কখন হবে ব্যথাটা তখনই হবে যখন কোনো এখানে প্যাথোলজি থাকবে শুধু শুধু তার ব্যথা হবে না আপনার হ্যাঁ তো প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে there is no underlying pelvic pathology আমরা এখানে কোনো রকম pelvic pathology পাবো না এবং তার সাথে কি হবে এটা এফেক্ট করবে 50% menstruating women and usually appears 1 to 2 years of menarche এটা হচ্ছে কি নরমালি কি হয় প্রথম 1 থেকে 2 বছরের মধ্যে প্রাইমারি ডিসমেনোরিয়াটা হবে এবং 50% পেশেন্টই হচ্ছে কি আপনার এটা কমপ্লেইন করে কেন করে ওই যে মেনস্ট্রুয়েশনের সময় কি হয় কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় কারণে হচ্ছে কি পেইনটা হয় তো এন্ডোমেট্রিয়াল প্রোস্টাগ্ল্যান্ডিন যখন এক্সেসিভ পরিমাণে প্রোডাকশন হয় সেই সময় আপনার হচ্ছে কি প্রাইমারি ডিসমেনোরিয়াটা বলি আমরা হ্যাঁ কিন্তু এটা কিন্তু আপনি কোনো প্যাথোলজি পাবেন না এখানে আপনার কোনো লাইক অ্যাডেনোমাইসিস এন্ডোমেট্রিয়াসিস এই টাইপের কোনো প্যাথোলজি বা পিআইডি কোনো ইনফেকশন এরকম কোনো প্যাথোলজি থাকবে না ঠিক আছে কি থাকবে এটা হচ্ছে জাস্ট যেটা হয় মানে এন্ডোমেট্রিয়াল প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন যখন বেড়ে যাবে তখন হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া হবে এবং এটা 50% পিপলকে এফেক্ট করবে ওমেনকে এফেক্ট করবে এর ফিচার কি থাকবে পেইনটা টিপিক্যালি আপনার স্টার্ট করবে জাস্ট বিফোর অর উইদিন আ ফিউ আওয়ার্স অফ পিরিয়ড স্টার্ট যেটা ন্যাচারাল যেটা আমাদের সবারই হয় ঠিক আছে বাবা প্যান্ট করো আচ্ছা আর নুসরাত আপু আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ নুসরাত আপু আমাকে শুনতে পারলে একটু মাইকটা মিউট করে দেন থ্যাংক ইউ আপু ওকে তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়া টিপিক্যালি কি হয় টিপিক্যালি আপনার পেইনটা কখন শুরু হয় এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা পরীক্ষার কোশ্চেন যেটা জাস্ট বিফোর অর উইদিন ফিউ আওয়ার্স অফ পিরিয়ড স্টার্টিং এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন আরেকটা কি হয় সুপ্রাপিউবিক ক্রাম্পিং পেইন হবে which may radiate to the back or down to the thigh ব্যাকে যাবে পেইনটা এবং ডাউন টু দা থাই যাবে যেটা হচ্ছে ইউজুয়ালি মেনস্ট্রুয়েশনের সিনড্রোম একটা ঠিক আছে সিম্পটম এখন ম্যানেজমেন্ট আমরা কি দিব এখানে আমরা ম্যানেজমেন্ট ওইভাবে কিছুই করব না কারণ ম্যানেজমেন্ট হচ্ছে ব্যথা আছে ব্যথার ওষুধ দিব দ্যাটস ইট আর কিছু এখানে আমরা করব না কারণ যেহেতু এখানে কোনো আন্ডারলাইন কজ নাই ওকে তাহলে আমরা হচ্ছে কি এখানে জাস্ট এনএসআইডি দিব এনএসআইডি সাজেস্ট মেথনামিক অ্যাসিড ইবুপ্রোফেন এটা হচ্ছে 80% ওমেনদের জন্য এফেক্টিভ দ্য ওয়ার্ক বাই ইনহিবিটিং প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন কিভাবে কাজ করে এরা কাজ করে হচ্ছে কি আমরা পড়ছি যে আমরা ফার্মাকোলজি যেহেতু গত ক্লাসে পড়েছি আমরা এনএসআইডি ফাংশনটা পড়েছি যে এনএসআইডি হাউ এনএসআইডি ওয়ার্ক হাউ ইবুপ্রোফেন ওয়ার্ক এগুলো আমরা পড়েছি এটা কি করে এটা হচ্ছে কি যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিনটা এক্সেসিভ প্রোডাকশন হলে পেইন করে ওর কাজ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটাকে ইনহিবিট করা কমায় রাখা ঠিক আছে এখানে এটা এইভাবে কাজ করে আর কি করে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয় সেকেন্ড লাইন হিসেবে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল কিভাবে কাজ করে আমরা পড়েছি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলের প্রথম কাজ কি বলেন ফাংশন কি মেকানিজম কি বলেন বারবার বলছি প্রিভেন্ট কন্ট্রাসেপশন না ওভুলেশনটাকে ইনহিবিশন অফ ওভুলেশন মনে রাখবেন কন্ট্রাসেপটিভে কিচ্ছু যদি মনে না থাকে যে আমার স্পেসিফিক্যালি কোনো কিছুই মনে নাই একটা জিনিস মাথায় রাখুন কাজ হচ্ছে ওভুলেশনটাকে বন্ধ করে রাখা ঠিক আছে ইনহিবিশন অফ ওভুলেশন আর স্পেসিফিক কিছু কাজ আছে যেরকম হইতেছে কি বাট সবারই হচ্ছে একটাই হচ্ছে কি মত সেটা হচ্ছে ওভুলেশনটাকে ইনহিবিট করে রাখা আর কি করে আইডি যেরকম মানে পার্ট টু পার্ট যেটা করে যেমন হচ্ছে আইডি কি করে মানে একটা ইনহিবিশন ওভুলেশনের সাথে কি করবে সাথে একটা টক্সিক এনভায়রনমেন্ট প্রডিউস করবে যার কারণে কি হবে এটা লং টার্ম কাজ করতে পারবে একটা টক্সিক এনভায়রনমেন্ট এখানে রেখে দিবে যেটার কারণে হচ্ছে ওভারগুলো টক্সিক হয়ে যাবে স্পার্মগুলো টক্সিক হয়ে যাবে আরেকটা কি হবে ইমপ্লান্টেশন হয়ে গেলে ইমপ্লান্টেশন বন্ধ করতে হবে তো কিছু কিছু হচ্ছে এক্সট্রা আছে বাট সবারই হচ্ছে একটা ওয়েতেই কাজ করে সেটা হচ্ছে যেমন হোক আমার ওভুলেশনটাকে ইনহিবিট করে রাখতে হবে ঠিক আছে এনএসআইডি আর হচ্ছে কি আমরা ওসিওসিপি দিতে পারি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ কি প্রাইমারি অ্যামোনিয়া এনএসআইডি আর কোনো কথা নেই পরীক্ষাতে কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ প্রাইমারি ডিসমেনোরিয়া হ্যাঁ প্রাইমারি ডিসমেনোরিয়া ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যদি বলে আপনি দিবেন হচ্ছে এনএসআইডি যদি ওইখানে এনএসআইডি না থাকে অপশন তাহলে আপনার কি হবে সেক্ষেত্রে আপনার যদি ইবুপ্রোফেন থাকে বা মেথনামিক অ্যাসিড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আনসার হবে হচ্ছে ইবুপ্রোফেন হ্যাঁ আর যদি থাকে যে হোয়াট ইজ দ্য সেকেন্ড লাইন ট্রিটমেন্ট ফর প্রাইমারি ডিসমেনোরিয়া সেক্ষেত্রে আমরা হচ্ছে সিওসিপি তে যাব ওকে মানে সিওসিপি আমরা এখানে দিতে হবে কেন দুইটাতে কাজ করতে হবে আমার হচ্ছে স্টুডেন্ট প্রজেস্টেরন দুইটাতে কাজ করতে হবে এখন আসলে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া কি যেখানে কোনো প্যাথোলজি আছে দ্যাট ইজ সেকেন্ডারি ডিসমেনোরিয়া সেকেন্ডারি ডিসমেনোরিয়া টিপিক্যালি কখন হবে মেনি ইয়ার্স আফটার দ্য মেনার্কি এন্ড দিস ইজ রেজাল্ট অফ অ্যান আন্ডারলাইং প্যাথোলজি ধরেন একটা 13 বছরের মেয়ে আপনার কাছে আসলো হ্যাঁ বা একটা 14 বছরের মেয়ে আপনার কাছে আসলো সে যদি ডিসমেনোরি নিয়ে আসে তাহলে সেটা কি হবে সেটা কিন্তু ইউজুয়ালি কোনো প্যাথোলজি থাকবে না সেটা প্রাইমারি ডিসমেনোরি হবে
এখন ধরেন আমাদের যদি ধরেন যে 40 বছর বা 38 বছর এই বয়সে এসে যদি আপনার হচ্ছে সিভিয়ার ডিসমেনোরিয়া হয়, সেখানে কিন্তু একটা প্যাথোলজি কাজ করবে। বুঝতে পারছি? তাহলে যখন অনেক বছর পরে আপনার হচ্ছে গিয়ে মেনার্কি হওয়ার অনেক বছর পরে থেকে যখন আপনার এই ডিসমেনোরিয়াটা ডেভেলপ করা শুরু করবে কোনো পেশেন্টের, দ্যাট ইজ ডেফিনেটলি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তার মানে কি দেয়ার ইজ সামথিং প্যাথোলজি। ঠিক আছে? তো ইন কন্ট্রাস্ট অফ প্রাইমারি ডিসমেনোরিয়া, পেইনটা শুরু হয় কখন? এটা 3 থেকে 4 দিন আগে থেকে, পিরিয়ডের আগে থেকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া পেইনটা শুরু হবে। আর ওইটা কতক্ষণ ছিল? ওইটা ছিল হচ্ছে জাস্ট বিফোর, পিরিয়ড শুরু হওয়ার জাস্ট বিফোর অথবা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, যেটা হয় নরমালি আপনার হচ্ছে থাইতে ব্যথা করে, যেটা হয় ব্যাক পেইন হয়, যেটা হয় আপনার লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। এগুলো হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার ফিচার। এখন সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কি কি কজ থাকতে পারে? ফার্স্ট অফ অল, এক নম্বরে হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস, হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? abnormal uterine bleeding. হ্যাঁ, Abnormal uterine bleeding without it. abnormal uterine bleeding, what is endometriosis? Presence of endometrial tissue. Atopic endometrial Very good. Atopic endometrial tissue, presence of atopic endometrial tissue. endometrium tissue কোথায় থাকার কথা? এন্ডোমেট্রিয়ামে থাকার কথা। এখনো যদি এন্ডোমেট্রিয়ামে না থাকে, অন্য কোথাও যায়, সাপোজ আপনার ওভারিতে যদি চলে যায়, অথবা হচ্ছে ওভারি দেখলে কি হবে? এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামে হয়ে যাবে। ঠিক আছে আপু? তারপর হচ্ছে কি আপনার সার্ভিক্সে চলে গেল, বা আদার্স অন্য জায়গায় চলে গেল, লাংসে চলে গেল, আপনার বাউলে চলে গেল, সেটা হচ্ছে কি এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, আর অ্যাডেনোমাইসিসটা কি? presence of infantile tissue in the myometrium. Very good. তাহলে presence of endometrium tissue, যদি myometrium-এ থাকে endometrial tissue, সেটাকে আমরা বলতেছি adenomyosis। ঠিক আছে? তাহলে এই দুটাতে আমরা দেখি কি ফোকাল লেশন দেখি। আলট্রাসোনোগ্রাম করলে আমরা ফোকাল লেশন দেখবো, বা হচ্ছে ইনহোমোজেনাস, মানে হোমোজেনাস পাবো না, একই রকম পাবো না, সুন্দর এন্ডোমেট্রিয়াম পাবো না, খাবলা খাবলা এন্ডোমেট্রিয়াম পাবো। অ্যাডেনোমাইসিসের ক্ষেত্রে কি হবে? অ্যাডেনোমাইসিসের ক্ষেত্রেও দেখা যাবে পুরো ইউটেরাস এরকম খাবলা খাবলা হয়ে গেছে, ইনহোমোজেনাস। ঠিক আছে? হোমোজেনাস থাকবে না, হেটেরোজেনাস একটা প্রেজেন্টেশন আসবে। আর কি হতে পারে? পিআইডি। পিআইডিতে কি হবে আপনার? পিআইডি হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকতে পারে, ইন্টেরিয়র ডিভাইস থাকলে পেইন হতে পারে। আরেকটা হচ্ছে ফাইব্রয়েড, দ্যাট ইজ বিনাইন ম্যালিগনেন্সি, মানে বিনাইন আপনার হচ্ছে গিয়ে endometrium tumor of the myometrium। তাহলে এটা হচ্ছে কি এই পাঁচটা রিজন আপনার একদম মুখস্থ থাকতে হবে। এরকম আসতেছে। ঠিক আছে? এই কয়টা রিজন আপনার মুখস্থ থাকতে হবে, যে endometriosis, adenomyosis, PID, fibroid, এটা লিখে দিবে। লিখে দিবে কিভাবে? কোশ্চেন, these are the cause of secondary dysmenorrhea except which one? endometriosis, adenomyosis, PID, UTI। এভাবে দিয়ে দিবে। অথবা দিয়ে দিবে হচ্ছে endometriosis, PID, intrauterine device, COCP। এভাবে হচ্ছে কি আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে বাইর করতে হবে যে এই কয়টা কজের জন্য এগুলো হচ্ছে কি আপনার সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজ। ঠিক আছে? এখন সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে আমরা কি করি? সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে হচ্ছে কি আমাদের আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? আমাদের হচ্ছে যে ব্যথার জন্য আমরা কি দেব? ব্যথার জন্য আমরা হচ্ছে যে মেফেনামিক অ্যাসিড আমরা এগুলো দিতে পারি। তারপর হচ্ছে কি যাদের আপনার হচ্ছে কি ইনফেকশন আছে কিনা ওগুলো আমাদের এক্সক্লুড করতে হবে, যে পেশেন্টের কোনো পিআইডি আছে কিনা। তাহলে হচ্ছে কি ওখানে আপনার যেটা দরকার অ্যান্টিবায়োটিক দিতে হয়, হ্যাঁ, ওটা হচ্ছে কি দিতে হবে। তারপর যদি কারো আইউডির জন্য হয়, আইউডিটা রিমুভ করতে হবে। এন্ডোমেট্রিয়াস হলে এন্ডোমেট্রিয়াম হলে ল্যাপারোস্কোপিক ট্রিটমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে অ্যাজ পার কন্ডিশন। আপনার হচ্ছে ট্রিটমেন্টে আসবে প্রাইমারি ডিসমেনোরিয়া ট্রিটমেন্টে আসে, আর একটা হচ্ছে টাইমটা আসে। টাইমটা হচ্ছে কি কখন? টাইমটা হচ্ছে কি আমরা কখন প্রাইমারি ডিসমেনোরিয়া বলবো আর কখন হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলবো, এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে? একটা হচ্ছে কি আপনার 3 থেকে 4 দিন আগে শুরু হবে, একটা হচ্ছে পেইনটা শুরু হবে কখন? ফিউ আওয়ার্স এর মধ্যে। আরেকটা হচ্ছে 1 to 2 ইয়ার্স এর মধ্যে হবে, মিন্স মেনার্কি শুরু হওয়ার উইদিন 1 to 2 ইয়ার্স। আরেকটা হবে হচ্ছে অনেক দিন পরে, মেনার্কি শুরু হওয়ার অনেক মানে মেনি ইয়ার্স আফটার এটা শুরু হবে। ঠিক আছে? তো ডিসমেনোরিয়া থেকে একটু পড়লেই হবে। এটা দেখেন কোশ্চেনটা, এই যে এইভাবে কোশ্চেন আসে। 17 years old girl present with due to painful period. These have been present for the past 3 years and are associated with normal amount of blood loss. Her periods are regular and there is no abnormal bleeding. She is not yet sexually active. Sexually active মানে এটা কি হবে? এটা কোন টাইপের ডিসমেনোরিয়া হবে? প্রাইমারি। এখন প্রাইমারি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট NSAID। এখানে দেখেন অপশন কি কি আছে? ট্রানএক্সামিন, ibuprofen, very good. ঠিক আছে? তাহলে এটা দেখেন which of the following condition like lead to result in secondary dysmenorrhea? Adenomyosis, very good.
তাহলে এইভাবে আসবে কোশ্চেন। এখন আমরা পড়বো যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ উই হ্যাভ ডান অলরেডি। জাস্ট একটু মনে করে দেব, এত ডিটেইলস এটা আমরা পড়ে ফেলছি গত ক্লাসে। দুইটা মেথড আছে তাই না ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভের, একটা হচ্ছে গিয়ে হরমোনাল আর একটা কি আছে আইওডি। আমরা আরেকটা কি পড়ছিলাম মনে আছে, দেখি তো বলতে পারেন কিনা? এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে আর কি ইউজ করি আমরা, এগুলা ছাড়া ট্র্যাডিশনালি ইউজ করতো মনে আছে? পিল আর হচ্ছে আরবি ছাড়া কি ইউজ করতো দেখি বলতে পারবেন। ইউজি মেথড পড়ছিলাম আমরা গত ক্লাসে মনে আছে? আরেকটা কি পড়ছিলাম মিফিপ্রিস্টান মনে আছে? মিফিপ্রিস্টান যদি একসাথে 600 মিলিগ্রাম খাওয়া দেওয়া যায় সেটা কি করে? সেটাও আপনার হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে। এই তো মনে আছে। তাহলে এই দেখেন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ কি কি আছে? এলএনজি আর একটা হচ্ছে কি ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট মনে আছে? তাহলে হচ্ছে আমরা একটা কি করব, একটা হচ্ছে ইমার্জেন্সি হরমোনাল কন্ট্রাসেপশন আর একটা কি আছে? একটা আছে হচ্ছে কি তাহলে হচ্ছে একটা কি হলো, একটা হচ্ছে লেভোনর্টেসিল। হরমোনাল মধ্যে লেভোনর্টেসিল আর একটা হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। এখান দিয়ে সব চলে আসতেছে। ঠিক আছে, লেভোনর্টেসিল আমরা কিভাবে দেই? লেভোনর্টেসিলটা কয়দিন কাজ করে? 72 আওয়ার্স। 72 আওয়ার্স লেভোনর্টেসিল will work. 84% effective is used within 72 hours. আমরা গত ক্লাসে পড়েছিলাম কি যদি প্রথম 24 ঘন্টার মধ্যে ইউজ করা হয় এটা 90% effective। তারপরে যদি হচ্ছে সেকেন্ডের মধ্যে ইউজ করা হয় সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে কি আপনার অলমোস্ট 84 থেকে 90% effective। আর যদি হচ্ছে কি within 72 hours মানে সেটা হচ্ছে কি আপনার 70 থেকে 84% effective। তাহলে দেখেন এটা হচ্ছে within 72 hours এর মধ্যে যদি আমরা ইউজ করি এটা হচ্ছে 84% effective। এখন এটা কিভাবে আমরা খাবো? এটা হচ্ছে 3 দিন কাজ করে। ইউলিপ্রিস্টাল লেভোনর্টেসিলটা হচ্ছে 3 দিন কাজ করবে within 3 days আর ইউলিপ্রিস্টালটা হচ্ছে 5 days পর্যন্ত কাজ করবে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। এটা মাস্ট বি টেকেন within 72 hours of unprotected sexual intercourse। সিঙ্গেল ডোজ কত? 1.5। এখন কারো যদি হচ্ছে গিয়ে এই যে এনজাইম ইনডিউসার যদি খায় তার ক্ষেত্রে কত হবে ডোজ? তার ক্ষেত্রে ডোজ কি হবে? তার ক্ষেত্রে ডোজ কি হবে? গত ক্লাসে পড়ছি তো আমরা এটা। হ্যাঁ তার ক্ষেত্রে কি হবে? বুঝে গেছেন? হবে ডাবল হয়ে যাবে, ডোজ ডাবল হয়ে যাবে। এনজাইম ইনডিউসার কনসেপ্ট রিফাফনের প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়, আপনারা পড়েন নাই না? তাহলে হচ্ছে কি যদি কেউ এলএনজি নেয় এবং সে যদি হচ্ছে এনজাইম ইনডিউসার খায় সেক্ষেত্রে হচ্ছে আমার 1.5 এর জায়গায় আমার 3 মিলিগ্রাম খেতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে 3000 মাইক্রোগ্রাম আর ওখানে ছিল হচ্ছে 15000 মাইক্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা মিলিগ্রামে আনি তাহলে 1.5 মিলিগ্রাম হবে। এখন এটা সিঙ্গেল ডোজ আমরা হচ্ছে লেভোনর্টেসিল দিব আর মোড অফ অ্যাকশন হচ্ছে কি যে স্টপ ওভুলেশন আর ইনহিবিশন অফ দ্য ইমপ্লান্টেশন। এটা আমরা পড়ে ফেলেছি। এখন লেভোনর্টেসিল সেফ এবং ওয়েল টলারেটেড। এটা কারেন্ট মিনস্ট্রুয়াল সাইকেলে হচ্ছে কি আমরা খেতে পারি। ভমিটিং কত পার্সেন্ট হয়? 1% হয়। যদি লেভোনর্টেসিল খাওয়ার 2 ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায় দেন আবার রিপিট করতে হবে ডোজটা। ঠিক আছে, আর ইট ক্যান বি ইউজ মোর দ্যান ওয়ান্স ইন দ্য মিনস্ট্রুয়াল সাইকেল ইফ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড। মানে হচ্ছে সাপোজ ধরেন যে কেউ একজন আসছে সে হচ্ছে ডে 12 তার এরকম উপসি হয়ে গেছে, ডে 12 তার হচ্ছে ওই টাইমে তার ওভুলেশন হওয়ার একটা চান্সেস আছে। তো সেক্ষেত্রে সে খেলো একটা। আবার সে খাওয়ার ধরেন আবার 3-4 দিন পরে আবার সে আবার উপসি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আবার সে নিতে পারবে। তার মানে এটা হচ্ছে মোর দ্যান ওয়ান টাইম। আপনি একটা মিনস্ট্রুয়াল সাইকেলে মোর দ্যান ওয়ান টাইম পেশেন্টকে দিতে পারবেন লেভোনর্টেসিলটা। বাট ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট ইউ ক্যান নট গিভ। ইউলিপ্রিস্টাল অ্যাসিটেটটা কি? এটা হচ্ছে প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। ঠিক আছে, সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর SPRM পাশে লিখে রাখেন, এটা পরীক্ষাতে। SPRMটা কি? সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। এটা পরীক্ষাতে আসে। হাউ ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট ওয়ার্ক। ঠিক আছে, এটা পরীক্ষার কমন একটা কোশ্চেন এবং এটা খুব মানে ফেভারিট কোশ্চেন আরসিওজি। হাউ ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট ওয়ার্ক, এটা আসে পরীক্ষাতে।
হচ্ছে সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, SPRM সংক্ষেপে। প্রাইমারি মোড অফ অ্যাকশন কি? ওই একই জিনিস, ইনহিবিশন অফ দা ওভুলেশন। এটা আমরা হচ্ছে 30 মিলিগ্রাম লিখবো ওরাল ডোজ টেকেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, নো লেটার দেন 120 আওয়ার। নো লেটার দেন 120 আওয়ার মানে কি? আপনি হচ্ছে প্রথম 5 ঘন্টা এটা কাজ করবে, 5 দিন এটা কাজ করবে, 5 দিনের পরে আপনার ইনহিবিশন দিলে কোনো কাজ হবে না, ঠিক আছে? এবং এখানে হচ্ছে একই সাথে আপনি ইনহিবিশন দিলেন, ঠিক আছে, ইনহিবিশন অ্যাসিড তো আমি দিতে পারবো না, সেকেন্ড টাইম তো আমি আর দিতে পারবো না। এখন পেশেন্ট আবার উক্সি নিয়ে আসলে কি করবেন? আপনি এট এ টাইম ইনহিবিশন অ্যাসিড এবং লেভোনর্জেস্ট্রল দিতে পারবেন না, হ্যাঁ, এটাও মাথায় রাখেন। এলএনজি আপনি এক মিনিস্ট্রল সাইকেলে দুইবার ইউজ করতে পারবেন, তিনবার ইউজ করতে পারবেন লাগলে, কিন্তু ইউনিপ্রিস্টল অ্যাসিড আপনি একবারে বেশি ইউজ করতে পারবেন না, এবং ইউনিপ্রিস্টল অ্যাসিডের সাথে আবার এলএনজিও ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ। may reduce effectiveness of combined oral contraceptive pill and progesterone only pill. যদি কেউ হচ্ছে কি লিপিস্টল অ্যাসিড নিতেছে বাট সাথে হচ্ছে কি সিওসিপি খায়, সেক্ষেত্রেও কিন্তু তার কি হবে? এটা হচ্ছে রিডিউস করবে এফেক্টিভনেস। কশন নিতে হবে পেশেন্টকে যাদের হচ্ছে সিভিয়ার অ্যাজমা আছে, যাদের সিভিয়ার অ্যাজমা আছে তাদেরকে আপনি লিপিস্টল দিবেন না, তাদেরকে আপনি এলএনজি অথবা আইইউসিডি দিতে পারেন দরকার লাগলে, হ্যাঁ। ব্রেস্ট ফিডিংটা যদি হচ্ছে পেশেন্টের পোস্টপার্টামলি সে যদি ইউনিপ্রিস্টল অ্যাসিড চায়, বাট পেশেন্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং পেশেন্ট, তো ব্রেস্ট ফিডিং পেশেন্টকে আমরা কি বলবো? ইউনিপ্রিস্টল খেলে হচ্ছে গিয়ে আপনার 7 দিন পর্যন্ত সে ব্রেস্ট ফিডিং করাবে না। এটা একটু মার্ক করে রাখেন, এটা পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। 7 দিন পর্যন্ত সে ডিলে করবে ব্রেস্ট ফিডিংটাকে, ঠিক আছে? এবং এই যে দেখেন এই লাইনটা, রিপিটেড ডোজিং উইদিন দ্য সেম মেনস্ট্রুয়াল সাইকেল ইজ নট রিকমেন্ডেড। তাহলে দুটো জিনিস রিকমেন্ডেড না, একটা হচ্ছে লিপিস্টল অ্যাসিড, তিনটা জিনিস রিকমেন্ডেড না। এটা একটু মনে রাখেন, লিপিস্টল অ্যাসিড একটা মেনস্ট্রুয়াল সাইকেলে রিপিট করা যাবে না, নাম্বার 1। লিপিস্টল অ্যাসিডের সাথে আমার এলএনজি দেওয়া যাবে না, নাম্বার 2 হচ্ছে ব্রেস্ট ফিডিং করালে 7 দিন পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যাবে না, ঠিক আছে? এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন, ওকে? আরেকটা কি আমরা বলছি আইইউসিডি। আইইউসিডিটা কি? আইইউডি হচ্ছে কি আমরা দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে আইইউসিডির মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রেশন কপার ডিভাইস, একটা হচ্ছে আইইউএস, ঠিক আছে? বাট নরমালি আপনার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে আইইউসিডিটা ইউজ করা হয়। এটা ইনসার্ট করতে হবে হচ্ছে উইদিন 5 ডেজ থেকে, মানে আপনি 5 দিন পার হয়ে গেছে পেশেন্টের, হ্যাঁ। 5 দিন পার হয়ে গেলে কি আপনি ইউনিপ্রিস্টল অ্যাসিড দিতে পারবেন? রাফিজ আপু না পারবেন না। আচ্ছা 3 দিন পার হয়ে গেছে, আপনি কি এলএনজি দিতে পারবেন? না পারবেন না। এখন 3 দিনও চলে গেছে, 5 দিনও চলে গেছে, পেশেন্ট 7 দিনের দিন আসছে, যে আমার তো 7 দিন আগে উক্সি হয়েছে, এখন তো আমি তো কনসেপ্ট করতে চাই না। তখন আপনি কি করবেন? তখন আপনার হচ্ছে আইইউডি, যখন ড্রাগ তখন হচ্ছে চয়েস অফ কন্ট্রাসেপশন কি হবে? আইইউডি, ঠিক আছে? ইফ ওমেন প্রেজেন্ট আফটার মোর দ্যান 5 ডেজ, দেন আইইউডি মে বি ফিটেড আপ টু 5 ডেজ আফটার দ্য লাইফ ওভুলেশন ডেট। মানে হচ্ছে কি ধরুন 12তম দিন আসছে, তখন হচ্ছে কি হবে আপনার এটা 5 ডেজ অফ লাইফ ওভুলেশন ডেট পর্যন্ত আপনি নিতে পারবেন। এটা কি করবে? আইইউডিটা আমি তো বলছি আপনাদেরকে, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইনহিবিশন করবে ওভুলেশন, ইনহিবিশন করবে ফার্টিলাইজেশন হয়ে গেছে, হ্যাঁ। কারণ ফার্টিলাইজেশন হয়ে গেল, আপনার এমব্রায়ো হয়ে গেল, তৈরি হয়ে গেল, তখন এটা কি করবে? ও ইমপ্লান্টেশন করতে দিবে না, হ্যাঁ, ইমপ্লান্টেশন করতে দিবে না। আর কি করবে? ওই যে টক্সিকেট এনভায়রনমেন্ট তৈরি করে রাখবে পুরো ইউটেরাসের ভিতরে, সো দ্যাট ফার্দার আপনার হচ্ছে গিয়ে যখন উক্সি হবে তখন ওই আপনার স্পার্ম এবং ওভামটা এটা টক্সিক এনভায়রনমেন্টের জন্য কাজ করতে পারবে না, ঠিক আছে? আর ইনহিবিশন ওভুলেশন, ইনহিবিশন অফ ফার্টিলাইজেশন, ইনহিবিশন অফ ইমপ্লান্টেশন এন্ড প্রডিউস আ টক্সিক এনভায়রনমেন্ট ইনটু দ্য ইউটেরাস, উইদিন দ্য ইউটেরাস। আর প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিকটা আমরা দিতে পারি যদি হচ্ছে গিয়ে আপনার পেশেন্ট যদি সাসসেপ্টেবল থাকে হাই রিস্ক অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের জন্য, যদি হইতেছে কি আপনার সাসসেপ্টেবল থাকে, পেশেন্ট যদি বলে থাকে যে আমার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, সে কিন্তু হাই রিস্ক ফর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। পেশেন্ট যদি বলে যে আমার হচ্ছে গিয়ে লাস্ট টাইম আমার যে মানে আমার বয়ফ্রেন্ডের আরো গার্লফ্রেন্ড আছে, এটা তো এটা খুবই কমন, হ্যাঁ, দে ডোন্ট মাইন্ড এরকম একটা অবস্থা। তো সেটা হচ্ছে কি যদি পেশেন্টের যদি হচ্ছে কি মাল্টিপল পার্টনার থাকে অথবা পেশেন্টের পার্টনার যদি মাল্টিপল পার্টনার থাকে, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু হাই রিস্ক অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অর্থাৎ ক্লামাইডিয়া গনোরিয়া ইনফেকশন হচ্ছে হাই, এবং এটা খুবই কমন, ইউকেতে হচ্ছে খুবই কমন। ক্লামাইডিয়াল ইনফেকশন মানে ঘরে পাবেন এরকম একটা অবস্থা, ঘরে ক্লামাইডিয়াল ইনফেকশন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক যদি আইইউডি দিতে হয়, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবো। 99% এফেক্টিভ থাকবে এটা,
আর এটা হচ্ছে গিয়ে যখন কি করবেন আপনি আইইউসিডি যখন দিবেন সেটাতে শুধুমাত্র ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে কাজ করবে তা তো না। আইইউসিডি কি করে 5 বছর পর্যন্ত কন্ট্রাসেপশন দেয়। তাহলে হচ্ছে এটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন যদি আপনি সিটিউতে রেখে দেন। হ্যাঁ, ইনস্টিটিউট যদি রেখে দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি লং টাইম এটা অ্যাজ এ কন্ট্রাসেপশন হিসেবে ইউজ করতে পারবেন। মানে এটা হচ্ছে লার্কের মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা আমরা গত ক্লাসে অনেক ডিটেইলসে পড়ছি। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ছোট ছোট জিনিস গাইডলাইনগুলো এগুলো হচ্ছে অনেক ডিটেইলসে আছে আপনার পার্ট 2 এর জন্য, কিন্তু এখন হচ্ছে ছোট ছোট করে পড়তে হবে। এত বেশি পড়া লাগে না। পার্ট 1 এর জন্য এত বেশি লাগবে না, খালি ডোজটা পড়বেন, কখন বমি করলে দিবেন এটাই লাগবে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ নিয়ে? ওকে দেন, ঠিক আছে। তাহলে এটা থেকে আপনারা পড়বেন কি এলএনজি দিয়ে আমরা ইলেকট্রিক অ্যাসিড দিয়ে আর হচ্ছে আইওডি দিয়ে। আইওডিটা হচ্ছে কি আপনার প্রত্যেকটারই মেকানিজম অফ অ্যাকশন লাগবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কোনটা কতদিন পর্যন্ত কাজ করে? লেভোনজেস্ট্রল হচ্ছে 3 দিন পর্যন্ত কাজ করবে, ইলিপ্রিস্টল হচ্ছে 5 দিন পর্যন্ত কাজ করবে। 5 দিনের পরে যদি আসে সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস বা কন্ট্রাসেপশন চয়েস হবে হচ্ছে আইইউসিডি, ঠিক আছে। আর হচ্ছে কি লেভোনজেস্ট্রল খাওয়ার 2 ঘন্টা পর বমি করলে আমরা রিপিট করব। ইলিপ্রিস্টল অ্যাসিড খাওয়ার 3 ঘন্টা পর্যন্ত যদি বমি করে উইদিন 3 আওয়ার্স এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা ইলিপ্রিস্টলটা আপনার রিপিট করতে হবে, ঠিক আছে। এলএনজি আমরা একটা সাইকেলে বারবার দিতে পারবো, ইলিপ্রিস্টল অ্যাসিড আমরা একটা সাইকেলে বারবার দিতে পারবো না, ঠিক আছে। নেক্সট টপিকসে চলে আসি। নেক্সট টপিকটা হচ্ছে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। আমরা গত ক্লাসে পড়েছি প্রেগন্যান্সির হাইপারটেনশন আমরা কি কি ড্রাগস দেই, তাই না? কি ছিল মনে আছে? ড্রাগ অফ চয়েস কি? বারবার রিপিট করতে পারবো। লেভোনজেস্ট্রল করতে পারবেন 72 আওয়ার্স পর্যন্ত, যেটা 3 দিন পর্যন্ত যেটা প্রোটেকশন দেয়, ঠিক আছে। কিন্তু পেশেন্ট যদি আবার এনজাইম ইনডিউসার কোনো ড্রাগস খায় সেক্ষেত্রে আবার ডোজটা ডাবল করতে হবে। নরমাল ডোজ হচ্ছে 1.5 মিলিগ্রাম অর 1500 মাইক্রোগ্রাম। যদি কেউ আপনার এনজাইম ইনডিউসার নেয় এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 3 মিলিগ্রাম অর 3000 মাইক্রোগ্রাম, ঠিক আছে। Okay, hypertension in pregnancy. This is another important. এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট যখন আপনারা পরীক্ষা দিবেন। এটা বিশাল বড় একটা গাইডলাইন, বাট এখানে হচ্ছে কি আমাদের একটু ছোট্ট করে আছে। ছোট্ট করে আমরা পড়বো। এটা নাইসের পাবলিকেশন, এটা 2010 এর একটা গাইডলাইন, হ্যাঁ নাইসের। এখন দেখেন আমরা কখন বলবো যে পেশেন্টের আপনার হাইপারটেনশন আছে প্রেগন্যান্সিতে, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন কখন বলবো? 20 উইকস এর পরে। ভেরি গুড। তাহলে 20 উইকস এর পরে। তাহলে মনে রাখবেন যে 20 উইকস এর পরে যদি পেশেন্টের ব্লাড প্রেশার আমি মোর দ্যান 140 সিস্টোলিক এন্ড মোর দ্যান 90 ডায়াস্টোলিক পাই, সেক্ষেত্রে এটাকে বলবো আমরা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন অর জেস্টেশনাল হাইপারটেনশন, ঠিক আছে। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন অর জেস্টেশনাল হাইপারটেনশন। আমার হাইপারটেনশন হওয়ার ক্রাইটেরিয়া কি? সিস্টোলিক ব্লাড প্রেশার আমার 140 মিলিমিটার অফ মার্কারি অ্যাবাভ, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 90 মিলিমিটার অফ মার্কারি। এটা যদি আমরা হচ্ছে গিয়ে 20 to 20 উইকস এর পরে যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা বলবো এটা হাইপারটেনশন প্রেগন্যান্সি। যদি 20 উইকস এর আগে থেকে পেশেন্ট আপনার 10 উইকস আসছে, তখন যদি তার ব্লাড প্রেশার এরকম থাকে সেটা কি হবে? ওটা হচ্ছে প্রি প্রেগন্যান্সি হাইপারটেনশন। প্রি এক্সিস্টিং হাইপারটেনশন আমরা বলি যে ওর প্রেগন্যান্সির আগে থেকে ও হাইপারটেনশন ছিল, বাট হয়তো কখনো চেক করে নাই, এজন্য সে জানে না, ঠিক আছে। আরেকটা কি? আচ্ছা, তাহলে তিনটা জিনিস আমরা এখান থেকে পড়বো। একটা হচ্ছে হোয়াট ইজ প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, একটা হচ্ছে হোয়াট ইজ জেস্টেশনাল হাইপারটেনশন, এন্ড হোয়াট ইজ প্রি এক্লাম্পসিয়া। প্রি এক্সিস্টিং হাইপারটেনশন কি? এটা হচ্ছে গিয়ে হিস্ট্রি অফ হাইপারটেনশন বিফোর প্রেগন্যান্সি অর এলিভেটেড ব্লাড প্রেশার দ্যাট ইজ মোর দ্যান 140 by 90 মিলিমিটার অফ মার্কারি বিফোর 20 উইকস অফ gestation. That is pre-existing hypertension. If hypertension occurring in second half of the pregnancy, that is after 20 weeks, if the blood pressure is more than 140 by 90 millimeter of mercury, that is pregnancy induced hypertension or gestational hypertension, ঠিক আছে। Pregnancy induced hypertension along with proteinuria, that is preeclampsia. Pregnancy induced hypertension along with proteinuria or preeclampsia along with preterm seizure, that is
হোয়াট হোয়াট এক্লাম্পসিয়া 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 ভেরি গুড ভেরি তাহলে গুড এই চ্যাপ্টার তাহলে এই হিসেবে আমাদের চ্যাপ্টার মনে হিসেবে মনে থাকবে থাকবে if blood if blood pressure is pressure is 140/90 140/90 before before 20 weeks 20 weeks that that is is pre-existing pre-existing hypertension hypertension if blood if blood pressure is pressure is 140/90 after 20 weeks that is 20 weeks pregnancy induced pregnancy induced hypertension hypertension if if pregnancy induced pregnancy induced hypertension or hypertension or gestational gestational hypertension hypertension along with along with proteinuria proteinuria that is that is preeclampsia preeclampsia if if preeclampsia preeclampsia along with along with preterm preterm seizure that seizure is that is eclampsia eclampsia ওকে ওকে এখন দেখেন এখন এটা দেখেন আমরা এটা কি আমরা করব কি যে করব যাদের যে যাদের হচ্ছে হাই হচ্ছে রিস্ক হাই আছে রিস্ক হ্যাঁ আছে হ্যাঁ হাই রিস্ক হাই গ্রুপ রিস্ক যারা গ্রুপ যারা যেসব যেসব মহিলারা হচ্ছে মহিলারা হাই হচ্ছে রিস্ক হাই গ্রুপ রিস্ক তাদেরকে গ্রুপ আমরা কি তাদেরকে করব আমরা কি করব তাদেরকে আমরা তাদেরকে হচ্ছে আমরা গিয়ে হচ্ছে যাতে গিয়ে যাতে প্রিএক্লাম্পসিয়া যাতে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ যাতে না ডেভেলপ করে না এজন্য করে আমরা এজন্য হচ্ছে আমরা হচ্ছে 75 75 মিলিগ্রাম ওয়ান্স মিলিগ্রাম ডেইলি ওয়ান্স করে ডেইলি করে আমরা আমরা অ্যাসপিরিন দিয়ে দিব অ্যাসপিরিন দিয়ে দিব ঠিক আছে ঠিক এবারে আছে এবারে অ্যাসপিরিনটা আমরা অ্যাসপিরিনটা আমরা আমরা গত ক্লাসে গত ক্লাসে পড়েছিলাম না যে পড়েছিলাম না যে ইয়াতে ইয়াতে প্লাসেন্টাল ওখানে যে ওখানে যে প্লাসেন্টাতে ওই যে প্লাসেন্টাতে ওই যে একজন আপু একজন জিজ্ঞেস আপু জিজ্ঞেস করতেছেন আমাকে করতেছেন আমাকে ইকোস্পিন দিয়ে যে ইকোস্পিন দিয়ে ইকোস্পিনটা কেন দেওয়া হয় প্রেগন্যান্সির আগে প্রেগন্যান্সির আগে এটা তো হচ্ছে এটা কি তো অনেক হচ্ছে কি কারণে অনেক দেওয়া কারণে হয় দেওয়া তখন হয় বলছিলাম যে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড কজের জন্য দেওয়া হয় একটা হচ্ছে যাদের মাল্টিপল মিসক্যারেজ হয় ওই ক্ষেত্রে দেখা যায় যে এটা যখন ইনিশিয়ালি তো আমাদের প্লাসেন্টা তৈরি হয় না তো ইনিশিয়ালি হচ্ছে কি প্লাসেন্টাল সার্কুলেশন যেহেতু নাই তো ইকোস্পিনটা কি করে ওই যে সার্কুলেশনটা হচ্ছে বাড়ায় এই কারণে হচ্ছে ইকোস্পিনটা দেয় আর একটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এটা যাদের আছে তাদেরকে হচ্ছে ইকোস্পিন দিয়ে ট্রিটমেন্ট করে বা স্পিন দিয়ে ট্রিটমেন্ট করে এখন দেখেন আরেকটা আমরা পাইছি যাদের হচ্ছে কি হাই রিস্ক মানে হাই রিস্ক গ্রুপ অফ ওমেন যাদের হচ্ছে কি হাইপারটেনশন হওয়ার চান্সেস আছে হ্যাঁ তাদেরকে আপনি কিভাবে বুঝবেন তাদেরকে আপনি হিস্ট্রি নিলে বুঝতে পারবেন হিস্ট্রি নিলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে ওই হিস্ট্রি নিয়ে যদি আপনার মনে হয় যে না এই পেশেন্টের তো হাই রিস্ক আছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 12 সপ্তাহ থেকে আপনি ইকোস্পিন বা অ্যাসপিরিন এক করে দিবেন 75 মিলিগ্রাম করে ওয়ান্স ডেইলি কেন দিবেন এখানে দিবেন হচ্ছে যাতে ওর প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ না করে এখন আমরা হাই রিস্ক গ্রুপ হাই রিস্ক ফর হাইপারটেনশন প্রেগন্যান্সিটা কারা এটা হচ্ছে যাদের ধরেন সেকেন্ড গ্রাভিডা নিয়ে আসছে কিন্তু তার ফার্স্ট বেবির ক্ষেত্রে তার হচ্ছে কি এই যে প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন ছিল সে কিন্তু হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে ঠিক আছে কারো যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে কারো যদি অটোইমিউন ডিজিজ থাকে এই যে সেলি বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা আমি বলতেছিলাম এটা যদি থাকে কারো যদি টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস থাকে তারা কিন্তু দে আর অল বিলং টু হাই রিস্ক গ্রুপ পিপল হাই রিস্ক ওমেন হ্যাঁ ফর প্রেগন্যান্সি তো এই সব ক্ষেত্রে আপনি তখন কি করবেন 12 সপ্তাহ থেকে শুরু করে একদম 34 উইকস পর্যন্ত আমরা বলছিলাম না যে 34 উইকস পর্যন্ত দিতে পারবো ম্যাক্সিমাম 32 থেকে 32 উইকস পর্যন্ত বলে বা 34 উইকস পর্যন্ত ম্যাক্সিমাম ইউ ক্যান কন্টিনিউ দ্য ইকোস্পিন আফটার দ্যাট আপনাকে কি করতে হবে এটা বন্ধ করে দিতে হবে দেন আমরা কিসে যাব লো মলিকুলার ওয়েট হেপারিন যাব দেন আমরা বলছিলাম না কারণ ইকোস্পিনে কি করবে নিউনাটাল অ্যাবস্টিনেন্স সিনড্রোম করবে 12 সপ্তাহ আগে দিলে পরে দিলে কি করবে পরে দিলে কি করবে ফিটাল হেমোরেজিক ডিজিজ ভেরি গুড নিওনাটাল হেমোরেজিক ডিসঅর্ডার করবে ভেরি গুড তাহলে আগে দেব না কেন কারণ হচ্ছে নিওনাটাল অ্যাবস্টিনেন্স সিনড্রোম করবে ওই যে নাক হতে হবে তারপর হচ্ছে কি থাকবে আপনার এখানে যে অনেকগুলো পয়েন্ট ছিল আমাদের তাই না অনেকগুলো পয়েন্ট ছিল তো সেগুলো হবে হচ্ছে কি আপনার আগে দিলে আর পরে দিলে হচ্ছে নিওনাটাল হেমোরেজিক ডিসঅর্ডার হবে আমরা এখন ওখানে গেলাম না পিছন দিকে গেলাম না তাহলে এই যদি রিজনগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা হাই রিস্ক গ্রুপ সেক্ষেত্রে আমরা 12 উইক থেকে আমরা 75 মিলিগ্রাম অ্যাসপিরিন স্টার্ট করে দিব ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন প্রেগন্যান্সি ইজ কমপ্লিকেটেড এন্ড ভ্যারিজ এটা কি করতে পারে নরমাল প্রেগন্যান্সি ব্লাড প্রেশার ইউজুয়ালি ফলস করে ফার্স্ট টাইম সেটা আমরা কিসে পড়ছি ফিজিওলজিতে পড়ছি যে ইউজুয়ালি কি করে প্রথম 3 মাস ফল করে দেন হচ্ছে গিয়ে দেন আবার আপনার 20 উইকস পরে বাড়তে পারে পারলে আমরা কি বলবো প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন ঠিক আছে আচ্ছা হাইপারটেনশন আমরা কখন বলতেছি এটা হচ্ছে কি 140/90 উপরে যদি থাকে অথবা আপনি বুকিং ভিজিট অর্থাৎ যখন পেশেন্ট প্রেগন্যান্ট হয়েছে ফার্স্টে যে ভিজিটটা আপনাকে দিবে ফার্স্ট ভিজিট যখন আপনি করবেন তখন ছিল হচ্ছে 110/70 ছিল সাপোজ পরে আপনি আবার যখন দেখলেন তখন দেখলেন যে এটা হচ্ছে কি আবার 30 মিলিমিটার বেড়েছে 100 10 এর 30 মিলিমিটার মার্কারি সিস্টোলিক কত হয় 140 আর যদি হচ্ছে কি 70 থেকে যদি বাড়িতে কত হয় ঠিক আছে এটা 85 হয়ে যায় এবারে অলমোস্ট কিন্তু এটা 90 এর কাছাকাছি তাহলে হচ্ছে কি যদি বুকিং ভিজিটের থেকে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 30 মিলিমিটার অফ মার্কারি বাড়ে 120 এর জায়গায় যদি 150 হয়ে যায় অথবা যদি 110 এর জায়গায় 140 হয়ে যায় অথবা 100 এর জায়গায় যদি 130 হয়ে যায় সেটাও কিন্তু আপনার গোইং টু হাইপারটেনশন প্রেগন্যান্সির দিকে যাচ্ছে ঠিক আছে অথবা যদি ডায়াস্টোলিক প্রেশার যদি 15 মিলিমিটার অফ মার্কারি বেড়ে যায় বুকিং থেকে সেক্ষেত্রেও কিন্তু আপনার হাইপারটেনশন প্রেগন্যান্সি হইতে পারে বা হবে এখন দেখেন এখানে একটা চার্ট করা আছে ডিসচার্জ ইজ
ইনফিনিটি স্টার, এটা সুন্দর করে করবেন। আমি এটা অলরেডি আপনাদেরকে পড়াই দিছি যে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন কি, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন কি, আর একটা হচ্ছে আপনার প্রি এক্লাম্পসিয়াটা কি। ঠিক আছে, এই যে আমরা পড়ে ফেলছি এটা প্রি এক্সিস্টিং হাইপারটেনশন যদি 20 উইকস এর আগে যদি 140/90 থাকে, 20 উইকস এর পরে যদি 140/90 থাকে, আর প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের সাথে যদি প্রোটিন ইউরিয়া থাকে সেটা কত 24 আওয়ার্সে 0.3 গ্রাম পার 24 আওয়ার্স। এটা যদি থাকে দ্যাট ইজ প্রি এক্লাম্পসিয়া। প্রি এক্সিস্টিং হাইপারটেনশন এবং প্রেগন্যান্সি হাইপারটেনশনে আমার কোনো প্রোটিন ইউরিয়া থাকবে না, কোনো ইডিমা থাকবে না, নরমালি থাকে না। কিন্তু যদি এটা প্রি এক্লাম্পসিয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ইডিমা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রোটিন ইউরিয়া থাকবে। ঠিক আছে, আর প্রি এক্সিস্টিং হাইপারটেনশন মধ্যে 3 to 5% ক্ষেত্রে আমরা পাই, 5 to 7% ক্ষেত্রে আমরা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন পাই, আর প্রি এক্লাম্পসিয়াটা হচ্ছে গিয়ে 5% ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এখান থেকে মানে 5% প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের মানে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন থেকে 5% আবার প্রি এক্লাম্পসিয়ার দিকে টার্ন করতে পারে। ওকে, এতটুকু জানলেই হবে। আচ্ছা, আমাদের হাইপারটেনশনে ড্রাগ অফ চয়েস কি মনে আছে? আচ্ছা, লেবিটালোজ। ভেরি গুড। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে লেবিটালোজ। ভেরি গুড। ওকে, দেখেন আজকে এখন পড়বো আমরা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। এটা পড়লে আপনার হচ্ছে কি ওই যে ওভারে মানে ব্লাডারে যে ফার্মাকোলজি ওইটার সাথে কিছুটা মিল আছে, মানে ওইটাই এটা সেমই। ওইটা গত ক্লাসে পড়াতে পারিনি, সময়ের অভাবে আমাদের অনেক লম্বা ক্লাস ছিল। তো ওইটা এটা পড়লে ওইটাই একটু বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্স মানে কি বলেন তো? প্রেশার ধরে রাখতে পারেন, মানে অনেক বেশি থাকে আপু, আসার সাথে ওয়াশরুমে যেতে হয় পেশেন্টের। ওকে, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? What is urinary incontinence? Urinary incontinence মানে কি? এটা একটা কমন প্রবলেম। এটা মানে হচ্ছে মানে আপনার মিকচুরেশনটাকে যখন হয় ফিলিংসটাকে সে মানে ইউরিনটাকে আটকে রাখতে পারে না। ঠিক আছে, তো এটার মধ্যে দুইটা জিনিস আছে ইউরিনারি ইনকন্টিনেন্সের মধ্যে। একটা হচ্ছে দুইটাই ধরে রাখতে পারে না কিন্তু, হ্যাঁ, দুইজনের কেউই হচ্ছে ধরে রাখতে পারে না। তার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, একটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। ঠিক আছে, একটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স মানে কি যখনই তার আর্জ হয় তখনই তার বাথরুমে যেতে হয়, এটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। একটা হচ্ছে হাঁচি কাশি অথবা খুব জোরে বেশি হাসলো বা খুব বেশি জোরে জাম্প করলো, সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে আপনার ইনকন্টিনেন্স হবে, দ্যাট ইজ স্ট্রেস ইনকন্টিনেন্স। এখন দুইটা হচ্ছে দুই জিনিসের জন্য হয়। এটা আমাদের ব্লাডার হয়, হ্যাঁ, দুই জিনিসের জন্য হয়। একটা হচ্ছে আর্জ কখন হবে? আর্জ হচ্ছে গিয়ে যখন আপনার ডেট্রোসাল, এখানে কি থাকে? ব্লাডারের মধ্যে ডেট্রোসাল মাসল থাকে। ডেট্রোসাল মাসলগুলা যদি হচ্ছে গিয়ে আপনার উইক হয়ে যায়, হ্যাঁ, যে মাসলটা হচ্ছে কি করে, যে কন্ট্রাকশন মাসল কি করে যখন হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আমরা পড়ছি ফিজিওলজিতে, যখন হচ্ছে গিয়ে আপনার ইউরিনটা কখন পাস হবে? যখন হচ্ছে মাসলটা রিল্যাক্স হবে এবং মাসলটা কন্ট্রাকশন করবে এবং স্ফিংটারটা রিল্যাক্স হবে, হ্যাঁ, স্ফিংটারটা হচ্ছে ওপেন হয়ে যাবে আর মাসলগুলো হচ্ছে কন্ট্রাক্ট করবে। তখন হচ্ছে গিয়ে আমার মিকচুরেশনটা হবে। এখন আর্জ ইনকন্টিনেন্সে কি হয়? এই যে ডেট্রোসাল মাসলগুলো আছে এত বেশি ওভার অ্যাক্টিভ হয়ে থাকে এবং এত বেশি কন্ট্রাক্টেড করতে থাকে, মানে ও হচ্ছে রিল্যাক্স হতে চায় না, হ্যাঁ, অনেক বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যায়। তো হচ্ছে এরকম মানে কন্ট্রাকশন করতেই থাকে এবং স্ফিংটারটা হচ্ছে বন্ধ করার টাইম দেয় না। তো এটার জন্য হচ্ছে কি আমার আর্জ ইনকন্টিনেন্স হবে না। যখনই আর্জ হয় তখনই হচ্ছে কি মিকচুরেশন হয়ে যাবে। স্ট্রেস ইনকন্টিনেন্সটা কি? স্ট্রেস ইনকন্টিনেন্স হচ্ছে মাসলটাই উইক, মানে মাসলটা হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে না ঠিকমতো। মাসলটাই যখন হচ্ছে কি উইক থাকে তখন হচ্ছে কি আপনার হাঁচি কাশির জন্য ও মানে ধরে রাখতে পারে ইউরিনটাকে। ঠিক আছে, আচ্ছা না আমরা দুইটা পড়ে ফেলছি টপিক। ঠিক আছে, শুরু করেন। তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্সের কজের মধ্যে কি থাকবে? কজটা থাকতে পারে। একটা হচ্ছে কি আপনার ওভার অ্যাক্টিভ ব্লাডার, যে বললাম যে মাসলটা হচ্ছে বারবার কন্ট্রাকশন করতেছে, এটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। এটা কিসের জন্য হয়? ডেট্রোসাল ওভার অ্যাক্টিভিটির জন্য হয়। স্ট্রেস ইনকন্টিনেন্স কি হবে? স্মল অ্যামাউন্ট লিক করবে when puffing or laughing। এটা হচ্ছে হাঁচি কাশি হলে বা জোরে হাসলে বা জোরে লাফালেও আপনার একটু ড্রপ বাই ড্রপ এটা স্মল অ্যামাউন্ট লিকিং হতে পারে। মিক্সড ইনকন্টিনেন্সটা কি? মিক্সড ইনকন্টিনেন্সটা হচ্ছে বোথ
বোথ মানে বোথ কি? মানে কি? মানে তার মানে হচ্ছে তার হচ্ছে ডেল্টা সেল ডেল্টা ওভার সেল ওভার অ্যাক্টিভিটিও অ্যাক্টিভিটিও আছে আছে, প্লাস হচ্ছে প্লাস কি তার হচ্ছে কি তার স্ট্রেস স্ট্রেস ইনকন্টিনেন্স আছে। মানে ইনকন্টিনেন্স আছে। দুটো মানে যদি দুটো যদি একসাথে একসাথে থাকে থাকে সেটাকে আমরা সেটাকে বলতেছি আমরা বলতেছি মিক্সড মিক্সড ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স। ওভারফ্লো ওভারফ্লো ইনকন্টিনেন্স মানে কি? ইনকন্টিনেন্স এটা মানে কি? হচ্ছে এটা হচ্ছে ব্লাডার ব্লাডার আউটলেট আউটলেট অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন। ও ও আউটলেটেই হচ্ছে আউটলেটেই গিয়ে হচ্ছে গিয়ে সমস্যা আছে, সমস্যা যার আছে, কারণে যার হচ্ছে কারণে গিয়ে হচ্ছে আপনার গিয়ে আপনার মানে মানে ভিতরে ভিতরে অনেক বেশি অনেক জমে বেশি যেয়ে জমে যেয়ে ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লো যেটা হয়ে যায়। কাদের যেটা হয়? এটা কাদের হয়? হচ্ছে কি এটা ওই যে হচ্ছে কি ওই যে বিনাইন বিনাইন প্রোস্টেট প্রোস্টেট এনলার্জমেন্ট যাদের এনলার্জমেন্ট হয় যাদের তাদের হয় তাদের দেখা যায় হচ্ছে দেখা যায় ওভারফ্লো হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স থাকে। ইনকন্টিনেন্স থাকে। এখন আমরা এখন আমরা ইনিশিয়াল ইনিশিয়াল ইনভেস্টিগেশন আমরা কি ইনভেস্টিগেশন দিব? আমরা কি এখানে দিব? ওরকম এখানে কিছু ওরকম নাই। কিছু নাই, বাট বাট মনে রাখবেন মনে যে রাখবেন ফার্স্ট যে লাইন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যদি ইনভেস্টিগেশন বলে যদি সেটা বলে হচ্ছে সেটা মিড হচ্ছে মিড স্ট্রিম স্ট্রিম ইউরিন। ইউরিন। মিড স্ট্রিম মিড ইউরিন স্ট্রিম মানে কি? ইউরিন ইউরিন মানে কি? আমরা ইউরিন আমরা ডিপেস্টিগেবল ডিপিস্টিগেবল কালচার করব, কালচার করে করব, দেখব করে যে দেখব কোনো যে কোনো ইউটিআই আছে ইউটিআই কিনা। আছে এটা কিনা। হচ্ছে এটা এক হচ্ছে নাম্বার, এক ঠিক আছে? নাম্বার, কারণ ঠিক আছে? কারণ ইউটিআইতে কি ইউটিআইতে হয়? কি হয়? ইউটিআইতে হচ্ছে ইউটিআইতে কি হচ্ছে কি মিকচুরেশন মিকচুরেশন আর্জেন্সি আর্জেন্সি ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, বেড়ে ঠিক যায়, আছে? ঠিক আছে? এজন্য আমার এজন্য আমার ফার্স্ট যদি ফার্স্ট যদি ইনভেস্টিগেশন বলি ইনভেস্টিগেশন বলি সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে ইউরিন হচ্ছে ইউরিন ডিপেস্টিক অ্যান্ড ডিপিস্টিক অ্যান্ড কালচার টেস্ট। কালচার টেস্ট। সেকেন্ড হচ্ছে সেকেন্ড গিয়ে হচ্ছে গিয়ে ব্লাডার ব্লাডার ডায়েরি। ডায়েরি। যারা হচ্ছে যারা ওভার হচ্ছে অ্যাক্টিভ ওভার ব্লাডার অ্যাক্টিভ নিয়ে ব্লাডার আসে, নিয়ে হ্যাঁ? আসে, ওভার হ্যাঁ? অ্যাক্টিভ ওভার ব্লাডার অ্যাক্টিভ মানে ব্লাডার হচ্ছে মানে যাদের হচ্ছে যাদের আর্জেন্ট আর্জেন্ট ইনকন্টিনেন্স আছে, কন্টিনেন্স তাদের আছে, দ্বারা তাদের কি তারা করবে? কি তারা করবে? হচ্ছে তারা 3 হচ্ছে দিন 3 দিন পর্যন্ত পর্যন্ত ব্লাডার ডায়েরি ব্লাডার মেইনটেইন ডায়েরি করবে। মেইনটেইন ব্লাডার করবে। ডায়েরিটা ব্লাডার আপনি ডায়েরিটা আপনি জাস্ট এটা জাস্ট লুক এটা লাইক লুক লাইক এরকম। এটা এরকম, আপনারা এটা হয়তো আপনারা হয়তো দেখছেন অনেকে দেখছেন অনেকে যারা যারা ক্লিনিকে কাজ ক্লিনিকে করেন কাজ বা করেন বা হসপিটালে কাজ হসপিটালে করেন। কাজ করেন। এটা জাস্ট এটা হইতেছে জাস্ট হইতেছে ইনপুট ইনপুট আউটপুট আউটপুট মেইনটেইন করে, মেইনটেইন হ্যাঁ? করে, হ্যাঁ? ইনপুট ইনপুট আউটপুটের মধ্যে আউটপুটের কি মধ্যে দেখে? কি ইনপুট দেখে? হইতেছে ইনপুট গিয়ে হইতেছে গিয়ে সাপোজ সাপোজ কতটুকু খাচ্ছে, কতটুকু চা খাচ্ছে, চা কতটুকু খাচ্ছে, কতটুকু কফি খাচ্ছে, কফি কতটুকু খাচ্ছে, কতটুকু হ্যাঁ? খাচ্ছে, হ্যাঁ? লাইক ওটা লাইক লিখে ওটা যায় লিখে যায় ওয়াটার, ওয়াটার, তারপর হচ্ছে তারপর গিয়ে হচ্ছে চা, গিয়ে চা, মানে চা মানে বা চা হচ্ছে বা হচ্ছে ক্যাফিন, হ্যাঁ? ক্যাফিন, হ্যাঁ? ক্যাফিন ক্যাফিন অর আপনার হচ্ছে আপনার গিয়ে হচ্ছে গিয়ে স্মোকিং করে স্মোকিং কিনা, করে ওয়েট কিনা, কত, ওয়েট এগুলো কত, সব এগুলো দেখে সব আর হচ্ছে দেখে আর হচ্ছে কতবার কতবার ফ্রিকোয়েন্সি হচ্ছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে। তখন এরকম তখন লিখে এরকম দেয় লিখে যে দেয় যে 1 1 PM, PM, হ্যাঁ? হ্যাঁ? 2 2 PM, PM, 1 PM এ 1 সে PM এ হচ্ছে সে হচ্ছে 500 ml 500 পানি ml খাইছে, পানি হ্যাঁ? খাইছে, হ্যাঁ? তারপর হচ্ছে তারপর গিয়ে হচ্ছে চা গিয়ে খাইছে চা ধরেন খাইছে 1 ধরেন কাপ, 1 কাপ 1 হচ্ছে কাপ ক্যাফিন হচ্ছে নিছে। ক্যাফিন নিছে। তারপর হচ্ছে তারপর গিয়ে হচ্ছে কয়বার গিয়ে সে কয়বার 1 সে 1 PM এর 1 সময় PM সে এর সময় সে দুইবার হচ্ছে দুইবার গিয়ে হচ্ছে গিয়ে টয়লেটে গেছে, টয়লেটে গেছে, এরকম একটা। এরকম একটা। আবার 2 আবার PM 2 এ তার PM এ কিছু তার হয় নাই, কিছু 3 হয় নাই, PM 3 এর PM সময় এর সে সময় আবার সে আবার 250 নিছে। 250 নিছে। এরকম করে এরকম হিসাব করে করা হিসাব হয় যে করা সে হয় যে আসলে সে আসলে কতটুকু কতটুকু ফ্লুইড সে ফ্লুইড সে নিচ্ছে, নিচ্ছে, কতটুকু ফ্লুইড কতটুকু সে ফ্লুইড নিচ্ছে সে এবং নিচ্ছে এবং কতটুক কতটুক তার হচ্ছে তার হচ্ছে কয়বার করে সে কয়বার করে সে বাথরুমে যাচ্ছে। বাথরুমে এটাই যাচ্ছে। হচ্ছে এটাই গিয়ে হচ্ছে এটা গিয়ে এটা একটা ডায়েরি একটা মেইনটেইন ডায়েরি করে। মেইনটেইন আপনারা করে। দেখতে আপনারা পারলেন দেখতে না, পারলেন আপনাদের না, এটা আপনাদের এটা উঠতেছে না। আমি উঠতেছে না। এখানে আমি একটা এখানে একটা চার্টের মতো চার্টের দেখা মতো দিছি দেখা যে দিচ্ছি ব্লাডার যে ডায়েরিটা ব্লাডার কিরকম ডায়েরিটা হয়। কিরকম হয়, ঠিক আছে? ঠিক আছে? জাস্ট এই যে জাস্ট এরকম এই যে একটা এরকম ব্লাডার একটা ডায়েরি ব্লাডার হয় যে ডায়েরি হয় যে কতটুকু কতটুকু আমি আমি খেলাম আর খেলাম আর কতটুকু বের কতটুকু করলাম। বের এটাই করলাম, হচ্ছে এটাই হচ্ছে দেখে, হ্যাঁ? দেখে, হ্যাঁ? খাওয়ার মধ্যে খাওয়ার হচ্ছে মধ্যে পানি হচ্ছে পানি কতটুকু কতটুকু খেয়েছি, চা খেয়েছি, চা কতটুকু কতটুকু খেয়েছি, কফি খেয়েছি, কফি কতটুকু কতটুকু খেয়েছি, এগুলো খেয়েছি, এগুলো সবকিছু দেখে সবকিছু দেখে কতবার আমি কতবার আমি একটার সময় একটার কয়বার সময় বাথরুমে কয়বার গেছি, বাথরুমে 2টার গেছি, সময় 2টার কয়বার সময় বাথরুমে কয়বার গেছি, বাথরুমে 3টার গেছি, সময় 3টার কয়বার সময় বাথরুমে কয়বার গেছি। বাথরুমে এরকম গেছি, করে এরকম হচ্ছে করে গিয়ে এটা হচ্ছে গিয়ে এটা আর্জ আর্জ ইনকন্টিনেন্সটা ইনকন্টিনেন্সটা দেখে বা দেখে বা ওভার ওভার অ্যাক্টিভ অ্যাক্টিভ ব্লাডারটা ব্লাডারটা দেখে, দেখে, ঠিক আছে? ঠিক আছে? আরেকটা আমরা কি আরেকটা করি? আমরা কি করি? ভ্যাজানাল ভ্যাজানাল এক্সামিনেশন করতে এক্সামিনেশন পারি যে করতে পারি যে সিস্টোসিল সিস্টোসিল ইরেথ্রোসিল আছে ইরেথ্রোসিল কিনা। আছে কিনা। আরেকটা আমরা আরেকটা দেখি আমরা সেটা দেখি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস ইনকন্টিনেন্সের ইনকন্টিনেন্সের ক্ষেত্রে। ক্ষেত্রে, সেটা হচ্ছে সেটা গিয়ে হচ্ছে আপনার গিয়ে আপনার পেলভিক পেলভিক ফ্লোর ফ্লোর মাসেলের মাসেলের টোনটা দেখি টোনটা আমরা, দেখি হ্যাঁ? আমরা, হ্যাঁ? টোনটা হচ্ছে টোনটা হচ্ছে 0/5 0/5 থেকে 0/5 থেকে 5/5 5/5 0/5 থেকে 0/5 আমরা দেখি থেকে যে আমরা টোন দেখি যে টোন কিরকম। টোন কিরকম, হচ্ছে টোন গিয়ে আপনি হচ্ছে গিয়ে দেখবেন আপনি যে টোন দেখবেন যে টোন একদমই নাই। একদমই নাই। একটু 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 হাঁচি দিলেই হাঁচি তার দিলেই হচ্ছে তার হচ্ছে ইউরিন ইউরিন বের হয়ে বের যাচ্ছে। হয়ে যাচ্ছে। আবার দেখবেন আবার একটু দেখবেন জোরে একটু দিলে জোরে বের দিলে হচ্ছে। বের মানে হচ্ছে। এরকম মানে করে এরকম করে টোনটা হচ্ছে টোনটা গিয়ে হচ্ছে গিয়ে আপনার টেস্ট আপনার করে টেস্ট দেখা করে হয়। দেখা হয়। আরেকবার বলেন না। আচ্ছা, আচ্ছা, রেশিও কোনটা জানতে কোনটা চাচ্ছেন জানতে চাচ্ছেন রেহেনুম আপু? রেহেনুম আপু? আপু ওই যে পেলভিক ফ্লোর মাসেল টোনের যে রেশিও টোনে, হ্যাঁ, 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 এটা টোন লাগবে এটা না। আমরা লাগবে জাস্ট না, আমরা বলার জাস্ট জন্য বলার জন্য বলতেছি। এটা বলতেছি। হচ্ছে এটা গিয়ে হচ্ছে মানে গিয়ে আমরা মানে হচ্ছে আমরা দুটা হচ্ছে জিনিস দুটা দেখি না? জিনিস একটা দেখি হচ্ছে না, ওভার একটা হচ্ছে অ্যাক্টিভ ওভার ব্লাডার, অ্যাক্টিভ একটা ব্লাডার, হচ্ছে একটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স। ওভার অ্যাক্টিভ ওভার ব্লাডার অ্যাক্টিভ আমরা হচ্ছে ব্লাডার আমরা হচ্ছে ব্লাডার ডায়েরি ব্লাডার দেখবো। ডায়েরি দেখবো। ইনভেস্টিগেশনের মধ্যে
মধ্যে আমাদের থাকবে হচ্ছে ফার্স্ট টাইম মিড স্টেপ দেখবো যে কোনো ইউটি আছে কিনা, এটা আমার চেক করতে হবে। ভেজানাল এক্সামিনেশন করতে হবে যে কোনো সিস্টোসিল বা ইউট্রোসিল আছে কিনা। আর ব্লাডার ডায়ারি মেইনটেইন করতে হবে ফর ওভারঅ্যাক্টিভ ব্লাডার। ওভারঅ্যাক্টিভ ব্লাডারের জন্য আমরা স্পেসিফিক আমরা ব্লাডার ডায়ারি মেইনটেইন করতে হবে যে কতটুকু আমার ইনপুট হচ্ছে কতটুকু আউটপুট হচ্ছে 3 দিন আমি দেখবো। 3 দিন দেখবো, 3 দিনের মধ্যে আমার হচ্ছে কতবার আমি পানি খাচ্ছি, কত লিটার পানি খাচ্ছি, কতটুকু ক্যাফিন নিচ্ছি, কতবার আমি টয়লেটে যাচ্ছি, এগুলো হচ্ছে ব্লাডার ডায়েরির মধ্যে 3 দিন পর্যন্ত ডকুমেন্ট রাখতে হবে। হ্যাঁ, 3 দিন পরে সে আপনার কাছে আসবে, বাসায় একজন নিউরোলজিস্টের কাছে আসবে যে আমার এই 3 দিনে আমি এতবার আমার টয়লেট হচ্ছে, মানে আমার এতবার মিনস্ট্রুয়েশন হয়েছে এবং এতটুকু পানি আমি খাইছি। ট্রিটমেন্টটা কি করতে হয়? ট্রিটমেন্টটা হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি ওভার মানে ফ্লুইড নিয়ে আসে, ফ্লুইডটাকে কমাইতে হবে, ব্লাডার ওয়েট বেশি থাকলে ওয়েটটাকে কমাইতে হবে। চা কফি যদি খায়, চা কফির সাথে চা কফি হচ্ছে স্টিমুলেট করে মেনস্ট্রুয়েশনকে, এটা আপনার বন্ধ করতে হবে। তার সাথে আপনার কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হয়। হ্যাঁ, অক্সিবিটনিন, টলপিরানিন, গ্যারিসিমিনাসিন, এইসব হচ্ছে মেডিসিন যা আমরা ওভারঅ্যাক্টিভ ব্লাডারে ট্রিটমেন্ট করি। স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাসেল গুলাই ল্যাক্স। মাসেল গুলাই আপনার স্ফিংক্টারটাকে ধরে রাখতে পারে না, ঠিক আছে? আশেপাশে যে মাসলগুলো আছে সেগুলো হচ্ছে পাশাগুলো হচ্ছে ল্যাক্স আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, স্ট্রেসের জন্য যে হাঁচি কাশি হলেই আপনার মানে লিকিং হয়। হ্যাঁ, তো স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য আমার ফার্স্টে যেগুলো আমি টেস্ট করব, এখানে ব্লাডার ডায়েরিটা ইম্পর্টেন্ট না। ব্লাডার ডায়েরি আমার স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে দেখতে হয় না। যেটা দেখতে
দেখতে হয় সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসলের টোনটা দেখতে হয়। হয়। টোন টোন কিরকম আছে? কিরকম টোন আছে? হচ্ছে টোন হচ্ছে 0 থেকে 0/5 0/5 এ পর্যন্ত। পর্যন্ত। যদি যদি 4-5 4-5 পর্যন্ত হয় পর্যন্ত হয় সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার মাসল মাসল এক্সারসাইজ করতে এক্সারসাইজ হয় না করতে হয় না 0/1 0/1 0/0 0/1 0/2 0/3 0/3 যদি পর্যন্ত যদি যদি টোনটা হয় টোনটা হয় এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে কি এটা টেস্ট মানে টেস্ট পেলভিক পেলভিক এক্সামিনেশন করে এটা এক্সামিনেশন করে এটা চেক করে, ঠিক চেক আছে? করে, ঠিক আছে? তো এটা তো যদি এটা দেখে যদি যে দেখে যে টোনটা কম টোনটা কম সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে পেলভিক হচ্ছে ফ্লোর মাসল পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ দেয়, এক্সারসাইজ ঠিক দেয়, আছে? ঠিক আছে? এখন এখন আপনার আপনার ম্যানেজমেন্ট যেটা আমরা ম্যানেজমেন্ট যেটা করি গিয়ে মানে আমরা হচ্ছে হচ্ছে দুইটা জিনিস দেখি না, একটা হচ্ছে ওভারঅ্যাক্টিভ ব্লাডার, একটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। ওভারঅ্যাক্টিভ ব্লাডার আমরা হচ্ছে ব্লাডারটাই দেখবো। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ফার্স্ট টাইম মিডিস্ট্রিম ইউরিন দেখবো যে ক্লিনিক্যাল আমার ব্লাডারটা মেইনটেইন করতে হবে, যে কতটুক আমার ইনপুট হচ্ছে কতটুক আউটপুট হচ্ছে 3 দিন আমি দেখবো। 3 দিন দেখবো, 3 দিনের মধ্যে আমার হচ্ছে কতবার আমি পানি খাচ্ছি, কত লিটার পানি খাচ্ছি, কতটুকু ক্যাফিন নিচ্ছি, কতবার আমি টয়লেটে যাচ্ছি, এগুলো হচ্ছে ব্লাডারের মধ্যে 3 দিন পর্যন্ত ডকুমেন্ট রাখতে হবে, হ্যাঁ? 3 দিন পরে সে আপনার কাছে আসবে বা সে একজন ইউরোলজিস্টের কাছে আসবে যে আমার এই 3 দিনে আমি এতবার আমার টয়লেট হচ্ছে, মানে আমার এতবার মিক্সচারেশন হয়েছে এবং এতটুকু পানি আমি খাইছি। ট্রিটমেন্টটা কি করতে হয়? ট্রিটমেন্টটা হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি ওভার মানে ফ্লুইড নিয়ে আসে, ফ্লুইডটাকে কমাইতে হবে, ব্লাডার ওয়েট বেশি থাকলে ওয়েটটাকে কমাইতে হবে। চা কফি যদি খায়, চা কফির সাথে চা কফি হচ্ছে স্টিমুলেট করে মিক্সচারেশনকে, এটা আপনার বন্ধ করতে হবে। তার সাথে আপনার কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হয়, হ্যাঁ? অক্সিবিউটানিন, টলটেরানিন, ড্যারিসিনাসিন এইসব হচ্ছে মেডিসিন দিয়ে আমরা ওভারঅ্যাক্টিভ ব্লাডারে ট্রিটমেন্ট করি। স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাসেলগুলাই ল্যাক্স, মাসেলগুলাই আপনার স্ফিংক্টারটাকে ধরে রাখতে পারে না, ঠিক আছে? আশেপাশে যে মাসেলগুলো আছে সেগুলো হচ্ছে ফাঁসাগুলো হচ্ছে ল্যাক্স হয়ে আছে। তো সেক্ষেত্রে কি হয়, স্ট্রেসের জন্য যে হাঁচি কাশি হলেই আপনার মানে লিকিং হয়, হ্যাঁ? তো স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য আমার ফার্স্টে আমার তো এগুলো আমি টেস্ট করবো। এখানে ব্লাডার ডায়েরিটা ইম্পর্টেন্ট না, ব্লাডার ডায়েরি আমার স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে দেখতে হয় না। যেটা দেখতে হয় সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসলের টোনটা দেখতে হয়। টোন কিরকম আছে? টোন হচ্ছে 0 থেকে 0/5 এ পর্যন্ত। যদি 4-5 পর্যন্ত হয় সেক্ষেত্রে আমার মাসল এক্সারসাইজ করতে হয় না 0/1 0/0 0/1 0/2 0/3 যদি পর্যন্ত যদি টোনটা হয় এটা হচ্ছে কি এটা টেস্ট মানে পেলভিক এক্সামিনেশন করে এটা চেক করে, ঠিক আছে? তো এটা যদি দেখে যে টোনটা কম সেক্ষেত্রে হচ্ছে পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ দেয়, ঠিক আছে? এখন আপনার ম্যানেজমেন্ট যেটা আমরা করি সেটা হচ্ছে ফর স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্ট, আর ব্লাডার ওভারঅ্যাক্টিভ ব্লাডারের জন্য কিন্তু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। সাথে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে ওভারঅ্যাক্টিভ ব্লাডারের জন্য ব্লাডার রিট্রেনিং করতে হয়। ব্লাডার রিট্রেনিং আমি কতদিন করব? এট লিস্ট 6 উইক, 1.5 মাস। এটা পরীক্ষার কোশ্চেন। 6 উইক হচ্ছে কি আমরা ব্লাডার রিটেনিং করব। ব্লাডার রিটেনিংটা কি? ধরেন তাকে সে বারবার তো যাদের হচ্ছে কি আপনার ওভারঅ্যাক্টিভ ব্লাডারে কি হয়, বারবার মিক্সচারেশন হয়। তো যখন আমরা কি করব, তাদেরকে বলবো কি যে আপনি 1 ঘন্টার মধ্যে 2বার বাথরুমে গেছেন, আপনি পরের ধরেন আপনি একটা সময় থেকে 2টা পর্যন্ত আপনি 2বার বাথরুমে গেছেন, ঠিক আছে? এখন 3টা থেকে 4টা পর্যন্ত আপনি একবার যাবেন। ধরে রাখার চেষ্টা করতে হবে, মানে হচ্ছে ইউরিনের মানে আর যাসও হচ্ছে ধরে রাখতে হবে, ঠিক আছে? তারপরে আবার হচ্ছে কি এরকম করে করে আবার 1 ঘন্টার পরে একবার যাবেন। তারপরে হচ্ছে পরের 1 ঘন্টায় হচ্ছে যাবেন না, পরের 2 ঘন্টায় একবার যাবেন। এরকম করে হোল্ড করে করে তাকে হচ্ছে ট্রেনিং করতে হবে, ঠিক আছে? যে প্রথম 1 ঘন্টা সে 2বার গেছে, পরের 1 ঘন্টা সে পরের 2 ঘন্টা সে একবার যাবে, তারপরের 2 ঘন্টা সে হচ্ছে কি একবারও যাবে না। এরকম করে করে হোল্ড করে করে সেটা হচ্ছে ব্লাডার রিট্রেনিং। এটা আমরা 6 উইক পর্যন্ত তাকে দিব। তারপর দেখা যায় 6 উইকের পর মোটামুটি ঠিক হয়ে যায়। সাথে আমরা কি দিতে পারি? ব্লাডার স্টেবিলাইজিং ড্রাগ, যেটা আমি বললাম অ্যান্টিমাসকারিন ড্রাগ। কারণ এখানে হচ্ছে মাসল অ্যান্টিমাসকারিন মানে কি মাসলের টোনটাকে কমাবে। তো অ্যান্টিমাসকারিন কেন দিব আমরা এখানে? কারণ এখানে হচ্ছে ডেটোক্স মাসল ওভার অ্যাক্টিভিটি বেশি। ওভার অ্যাক্টিভিটি কমানোর জন্য আমরা হচ্ছে অ্যান্টিমাসকারিন দিই। কি দেই? এটা হচ্ছে ওটিডি, মনে রাখেন। মনে রাখার জন্য বলতেছি, হ্যাঁ? ওটিডি মানে মনে রাখাটা কঠিন না। ওটিডি তে হচ্ছে কি অক্সিবিউটাইনিন, টলটেরানিন, ড্যারিফেনাসিন। অক্সিবিউটানিন, টলটেরানিন আমরা হচ্ছে দেই, আর অক্সিবিউটানিন হচ্ছে কি অনেক বেশি ড্রাই হয়ে যায় মাউথ, যারা বেশি বয়স্ক তাদেরকে আমরা অক্সিবিউটানিন দেই না। আর ড্যারিফেনাসিন দিয়ে যাদের হচ্ছে নক্সিভিয়া আছে তাদেরকে হচ্ছে ড্যারিফেনাসিন দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি? ওটিডি মানে সরি ওভারঅ্যাক্টিভ ব্লাডারে এখানে হচ্ছে সেকেন্ড নার্ভ স্টিমুলেশন করতে পারি, বাট ইউজুয়ালি আপনার ওভারঅ্যাক্টিভ ব্লাডার ফার্মাকোলজিক্যাল আপনি ওটিডি লিখে রাখেন আপু, আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা ফার্মাতে যেটুকু বাকি আছে ওটার সাথে করে নিব। ওটিডি হচ্ছে ওতে অক্সিবিউটাইনিন, টলটেরানিন, ড্যারিফেনাসিন।
আপু আরেকবার একটু বলবেন, কথা কেটে যাচ্ছিল। অক্সিবিউটাডিন লিখেন। অক্সিবিউটাডিন এটা আমরা তো ফার্মাতে আবার পাবোই, হ্যাঁ, এটা জাস্ট আপনাদের একবার বলে দিচ্ছি কারণ তাহলে ক্যাচ করতে সুবিধা হবে। অক্সিবিউটাডিন, টলটেরাডিন, আর ড্যারিফেনাসিন। ঠিক আছে, আমাদের সামনে আগাই সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে আমরা স্যাক্রাল নার্ভ স্টিমুলেশন আমরা করতে পারবো, বাট নরমালি ওভারঅ্যাক্টিভ ব্লাডার ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টই হয়ে যায়। কিন্তু স্ট্রেস ইনকন্টিনেন্সে আমার সার্জিক্যাল ম্যানেজমেন্টেই যেতে হবে। স্ট্রেস ইনকন্টিনেন্স হচ্ছে ড্রাগসে ঠিক হয় না। ঠিক আছে, তাহলে স্ট্রেস ইনকন্টিনেন্সের মধ্যে দেখেন যে ফার্স্ট আমরা কি করব, প্রথম 3 মাস 3 ইনটু 8 ইনটু 3 3 ইনটু 8 ইনটু 3। এটা কলমটা আমি পাচ্ছি না, তন্ময় কলমটা খালি হারা যায়। 3 ইনটু 8 ইনটু 3, 3 মাস 3 বার 8টা সিটিং করব, 8টা কন্ট্রাকশন। ঠিক আছে, 3 মাস 3 বার 8টা কন্ট্রাকশন, তাহলে হচ্ছে কি আমরা 3 মাসে 3 বার করে 8টা কন্ট্রাকশন করব। এগুলা ইরেজার আমি আসতেছে না, এখান থেকে যে দাগ দিলে যে এখানে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 মাস পর্যন্ত আমরা হচ্ছে পেলভিক ফ্লোর মাসল আপনার হচ্ছে কি কন্ট্রাকশন করতে হবে। পেলভিক ফ্লোর মাসল কন্ট্রাকশন করতে হবে, সেটা কিভাবে, সেটা হচ্ছে কি পেশেন্টকে বলতে হবে যে আপনি হচ্ছে কি যে মাসলগুলা আপনি চেপে রাখলে বা ইউরিনটাকে হোল্ড করে রাখলে যেরকম চাপ দিয়ে রাখলে ওরকম হচ্ছে কি চাপ দিয়ে ধরে রাখবেন মাসলগুলোকে। ঠিক আছে, কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন করতে হবে। কতবার করতে হবে? 3 বার করতে হবে, সকাল দুপুর রাতে 8টা করে কন্ট্রাকশন করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনার স্ট্রেস ইনকন্টিনেন্সের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে পেলভিক ফ্লোর মাসল ট্রেনিং। যদি পেলভিক ফ্লোর মাসল ট্রেনিং এ 3 মাসের মধ্যে যদি এটা ঠিক না হয়, সেই ক্ষেত্রে আমার অপশন হচ্ছে সার্জিক্যাল। সার্জিক্যালের মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে হচ্ছে রেট্রোপিউবিক মেশ রিপেয়ার আছে, তারপর হচ্ছে কি আপনার ইন্ট্রামুরাল কিছু ইয়ে দিয়ে আপনার ইন্ট্রামুরাল কিছু মানে ইন্ট্রামুরাল কিছু হচ্ছে কি সাপ্লিমেন্টেশন দিয়ে হচ্ছে ইউরেথ্রাটাকে প্রেসার করে দেওয়া হয়। তারপর হচ্ছে কি আপনার এবার আমরা আর্টিফিশিয়াল ইয়ে করে দিতে পারি। আর্টিফিশিয়াল হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল স্ফিংক্টার করে দিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আপনার রেট্রোপিউবিক ম্যাশ, এগুলো হচ্ছে কি দিয়ে তারপর এই সার্জিক্যাল ম্যানেজমেন্ট গুলো করা হয়। বাট ইউজুয়ালি আপনার হচ্ছে কি স্ট্রেস ইনকন্টিনেন্সে ড্রাগসে ঠিক হয় না, আপনার সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাইতে হবে। ঠিক আছে, এই যে রেট্রোপিউবিক নিউরাল টেপ প্রসিডিউর এগুলো দিয়ে হচ্ছে কি আপনার সার্জিক্যাল প্রসিডিউর গুলো করা হয় এবং এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ম্যানেজমেন্ট হয় না। তাহলে ফার্স্ট হচ্ছে কি তাহলে ওভারঅ্যাক্টিভ ব্লাডারে আমরা ব্লাডারি করব, ব্লাডার রিট্রেনিং করব 3 মাস 6 সপ্তাহ পর্যন্ত। 6 সপ্তাহ পরে যদি না হয় আমরা হচ্ছে গিয়ে ওটিডি দিব। ওটিডি আমি বলছি যে অক্সিবিউটাডিন, টলটেরাডিন আর হচ্ছে ড্যারিফেনাসিন, এগুলো দিয়ে আমরা ট্রাই করব। তারপর যদি হচ্ছে কি এটা না হয়, যারা হচ্ছে সার্জিক্যালি যারা হচ্ছে কি আপনার সার্জারির জন্য হচ্ছে কি অ্যাপ্রুভ, তাদেরকে আমরা কি করতে পারি, স্যাক্রাল নার্ভ স্টিমুলেশন দিতে পারি। আর স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে পেলভিক ফ্লোর মাসল ট্রেনিং 3 ইনটু 3 ইনটু 8, 3 মাস 3 বার করে 8টা করে কন্ট্রাকশন করতে হবে, প্রত্যেকবার 8টা করে কন্ট্রাকশন করতে হবে। আর এটাতে যদি ঠিক না হয় আমার সার্জিক্যাল প্রসিডিউরে যাইতে হবে। ওই যেগুলো আমি বললাম রেট্রোপিউবিক নিউরাল টেপ প্রসিডিউর, এগুলো আমরা ডিটেইলসে সেকেন্ড পার্টে জানবো। তারপর হচ্ছে কি আপনার মেশ রিপেয়ার করা যায়, তারপর হচ্ছে আপনার আরো অনেক কিছুই করা যায়। হ্যাঁ, আর অনেক ভাবে করা যায়। তারপর হচ্ছে কি আপনার ওই ডিবাল্কিং এজেন্ট দেওয়া যায়, ইন্ট্রামুরাল ইন্ট্রাইউরেথ্রাল ডিবাল্কিং এজেন্ট ইনজেক্ট করে করা যায়, বোটক্স দেওয়া যায়। হ্যাঁ, বোটক্স দিয়ে করা যায়। এগুলো দিয়ে হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্সের ট্রিটমেন্ট করা যায়। ঠিক আছে, তাহলে এটা একটু করলেই হবে। আর আমাদের হচ্ছে ফার্মাকোলজিক্যাল পার্টটা আমরা যে ব্লাডারের ফার্মাকোলজি থেকে পড়ে ফেলবো, এখানে আমাদের ম্যানেজমেন্ট আছে, ওখান থেকে আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে দাগ দিয়ে রাখেন, এটা পরীক্ষার কোশ্চেন। যদি বলে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট অফ ইউরিনারি ইনকন্টিনেন্স কি হবে? pelvic floor exercise আচ্ছা বলেন, ব্লাডার ওভারঅ্যাক্টিভ ব্লাডারটা বলেন। আর যদি বলে স্ট্রেস ইনকন্টিনেন্স কি হবে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট? ভেরি গুড। আর যদি বলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমরা কি করব?
ইউরাল সেন্সিটিভিটি মিড স্ট্রিম এমএসইউ মিড স্ট্রিম ইউরিন টেস্ট করব। আর যদি বলে হচ্ছে স্পেসিফিক্যালি আমরা ব্লাডার ওভারঅ্যাক্টিভ ব্লাডারের জন্য ইনভেস্টিগেশনস কি করব, ব্লাডার ডায়ালিস ফর মিনিমাম 3 ডেজ, মিনিমাম না ফর 3 ডেজ, 3 দিন আপনার করতে হবে, 3 দিন করে ওটা দিতে হবে, 3 দিনের বেশি করা দরকার নেই, 3 দিনের কম করা দরকার না। আর যদি বলে স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য আমরা কি দেখব, আর ইনভেস্টিগেশন কি দেখব, একটা স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য আর কি দেখব, স্পেসিফিক বললাম vaginal examination, pelvic floor tone, muscle tone, very good, ঠিক আছে। ওকে, তাহলে পারবেন এখান থেকে। আচ্ছা, ওভারঅ্যাক্টিভ ব্লাডার কিসের জন্য হবে, ডিউ টু ওভারঅ্যাক্টিভ ব্লাডার মানে কি, ওভার অ্যাক্টিভিটি হচ্ছে কার, ভেরি গুড, ডেটাসের মাসল ওভার অ্যাক্টিভিটি, ঠিক আছে, পারবেন। এরপর চলে আসেন হচ্ছে ইউটিআই, ইউটিআই থেকে তেমন কিছুই নাই, এখানে হচ্ছে কি আপনার লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে নন প্রেগন্যান্ট উইমেনদেরকে। তো এখানে সাইন গাইডলাইন, সাইন হচ্ছে কি আপনার স্কটিশ, যেটা স্কটিশ ইন্টারন্যাশনাল গাইডলাইন যেটা, সেটা হচ্ছে কি সাইন গাইডলাইন বলে। সাইন গাইডলাইন বলে যেটা হচ্ছে কি আমি যদি হচ্ছে নন প্রেগন্যান্ট উমেন হয় সেক্ষেত্রে ট্রাইমেথ্রোপিয়াম আর নাইট্রোফুরান্টন যদি 3 দিন পর্যন্ত দেই সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। আমরা তো নাইট্রোফুরান্টন তো প্রেগন্যান্সিতে বেশি দিই, থার্ড ট্রাইমেস্টার আবার দিব না প্রেগন্যান্সিতে, ঠিক আছে, এটা কি মনে আছে সবার? ফার্মাতে পড়ছিলাম যে আমরা নাইট্রোফুরান্টন থার্ড উইকসে থার্ড ট্রাইমেস্টার পরে দিব না। তো সাইন যেটা বলছে যে যদি নন প্রেগন্যান্সি ইউটিআই হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্রাইমেথ্রোপিয়াম আর নাইট্রোফুরান্টন দিব ফর 3 ডেজ। আর যদি হচ্ছে প্রেগন্যান্ট পেশেন্ট থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আমরা কি করতে পারি, সিম্পটোমেটিক ব্যাকটেরিয়া দিলে আমরা হচ্ছে কি 7 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেব, ঠিক আছে, প্রেগন্যান্সির ক্ষেত্রে। অ্যাসিম্পটোমেটিক প্রেগন্যান্সিতে আমরা কি করব, অ্যাসিম্পটোমেটিক প্রেগন্যান্ট যদি ওমেন থাকে ফার্স্টে হচ্ছে ইউরিন কালচার দিতে হবে, ঠিক আছে। আপনি শুধু প্রেগন্যান্সির ওমেনে ইউরিনারি ডিসেন্ট হবে না, তাকে কালচার দিতে হবে সাথে। যে পেশেন্ট আসছে কোনো সিম্পটম নাই কিন্তু আপনি ইউরিন আরি করলেন, ইউরিনারিতে দেখলেন যে তার পাসেল আসছে, এপিথেলিয়াল সেল আসছে, হ্যাঁ, তখন তাকে কি দিবেন, আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না, কারণ তার তো সিম্পটম নাই। এখানে একটা বক্স ছিল, বক্সটা এখন নাই, বক্সটা হচ্ছে কি করে দিলাম, সেটা হচ্ছে যদি সিম্পটম থাকে প্লাস হচ্ছে টেস্ট পজিটিভ অবশ্যই অ্যান্টিবায়োটিক দিব, ঠিক আছে। সিম্পটম নাই কিন্তু টেস্ট পজিটিভ আমরা কনসিডার করতে পারি অ্যান্টিবায়োটিক, কিন্তু সিম্পটম নাই টেস্ট নেগেটিভ, সেক্ষেত্রে আমরা কি করব, কোনো অ্যান্টিবায়োটিক দিব না, ঠিক আছে। তো এখানে আবার কি আছে, এখানে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক কিন্তু তার টেস্ট পজিটিভ আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক কনসিডার করতে পারি, কিন্তু সেটা কিভাবে করব, অবশ্যই আমি কালচার করে দিব আগে, কালচার করে দেন হচ্ছে কি আমার করতে হবে। এবং ইউকেতে কি করে, ইউকেতে হচ্ছে প্রত্যেক পেশেন্টেরই ইউরিনারির সাথে কালচার দেয় ফার্স্ট অ্যান্টিনাল ভিজিটে, ফার্স্ট অ্যান্টিনাল ভিজিটে হচ্ছে কালচার